ওকে ভাইয়া, তো আমাদের আজকে এই বিবিসি কোর্সের 3 নম্বর ক্লাস। এবং তোমাদের যদি মনে থাকে যে গত ক্লাসগুলোতে আমরা কি পড়ছিলাম, প্রথম ক্লাসে আমরা পদার্থের অবস্থা পড়ছিলাম। পদার্থের অবস্থা চ্যাপ্টারটা অনেক ইজি ছিল, ওখানে এমন আহামরি কিছু ছিল না। সেকেন্ড ক্লাসে আমরা পড়ছিলাম রসায়ন এবং শক্তি, এবং রসায়ন এবং শক্তির ওইখানে আমরা পড়ছিলাম যে রাসায়নিক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়, তাপ উৎপন্ন কখন হয়, তাপ শোষণ কখন হয়, তারপর অভ্যন্তরীণ শক্তি কী জিনিস, বন্ধন ভাঙা গড়ার শক্তি কী জিনিস, তারপরে হচ্ছে বন্ধন ভাঙা গড়ার শক্তি থেকে গ্রাফ হিসাব করে কিভাবে তাপ উৎপাদিত তাপহারী বিক্রিয়া হিসাব নিকাশ করা হয়। মনে আছে সব কিছু এগুলোর? মনে থাকার কথা, ওগুলো সব সহজ জিনিস। আমরা আজকে দেখব এই চ্যাপ্টারের পরের অংশ। এখন এইখানে কিছু অংশ আছে, তুমি দেখবা যদি বই পড়তে যাও কেউ, রাসায়নিক শক্তির ব্যবহার, জ্বালানি বা শুদ্ধতার গুরুত্ব, তারপরে হতেছে জ্বালানি শক্তি কোথায় কোথায় ব্যবহার করা হয়, এই জিনিসগুলো আমাদের বেসিক বিল্ডিংয়ে কাজে লাগবে না। ওগুলো তুমি যদি 9-10 পরীক্ষার জন্য পড়তে, দ্যাটস উড বি ফাইন। কিন্তু এখন তো আমরা বেসিক বিল্ডিংয়ের জন্য পড়ছি, আমরা এখন ওই টপিকগুলো না পড়ে আমরা সরাসরি একটা বেসিক টপিকে যাব। সবাই লিখে নাও, বিদ্যুৎ পরিবাহী। কেউ কি জানো ইংলিশে বিদ্যুৎ পরিবাহীকে কি বলে? ইংলিশে বিদ্যুৎ পরিবাহীকে বলা হয় কন্ডাক্টর। এখন এই কন্ডাক্টর দুই রকমের হয়, একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, অথবা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর আরেকটা নাম হইতেছে আয়নিক পরিবাহী। আয়নিক পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী অথবা এটাকে বলা হয় আয়নিক পরিবাহী। এখন এই যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী এবং আয়নিক পরিবাহী কিসের বেসিসে ক্যাটাগরাইজ করা হয়? ইলেকট্রনীয় পরিবাহী, বুঝতেই পারছো যে এখানে মেইনলি চার্জ ক্যারি করে ইলেকট্রন। এখন ইলেকট্রন কোথায় চার্জ ক্যারি করে? তোমার আশেপাশে যত তার আছে সবগুলো তারে কিন্তু চার্জ ক্যারি করে ইলেকট্রন। তো এই যে ইলেকট্রনীয় পরিবাহী, এরা আসলে কোন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে? এরা ওদের কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। আর এরা কোন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে? এরা পরিবহন করে হচ্ছে গলিত অথবা জলীয়। এই কাঁচা বাচ্চারা, তোমরা কি গলিত এবং জলীয় পার্থক্য বুঝো? অনেকের কাছে এটাকে শুনতে একই মনে হইতে পারে, কিন্তু গলিত মানে হইতেছে কোনো একটা পদার্থকে আমি তাপ দিয়ে গলায় ফেলবো, আর জলীয় মানে সেটার সঙ্গে পানি মেশাবো, জল মেশাবো, তখন সেটা জলীয় হয়। এক না কিন্তু, গলিত এক জিনিস, জলীয় ভিন্ন জিনিস। এরপরে দেখি এইখানে মেইনলি চার্জের বাহককে বা চার্জের ক্যারিয়ারকে, চার্জের বাহক হচ্ছে ইলেকট্রন। এই যে যেহেতু চার্জের বাহক হচ্ছে ইলেকট্রন, এই জন্য এগুলোকে আমরা বলি ইলেকট্রনীয় পরিবাহী। আর এইখানে চার্জের বাহককে জানো? এইখানে চার্জের বাহক হচ্ছে আয়ন। তারপরে দেখি ভাইয়া, এই যে ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হয়? তোমরা কি জানো ইলেকট্রনীয় পরিবাহী কোনটা? এই যে আমার এখানে একটা তার গেছে না মাইক্রোফোনের, এই তারটা ইলেকট্রনীয় পরিবাহী। তোমার ঘরের আশেপাশে ওয়্যারিং এর যত তার আছে ভাই, সব ইলেকট্রনীয় পরিবাহী। এখন ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না। কপারের তার দিয়ে যদি বিদ্যুৎ যায়, কপার কপারই থাকে, কপার তো লোহা হয় না। অথবা তুমি যদি তামার তার কি বলে অ্যালুমিনিয়ামের তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ দাও, ওই অ্যালুমিনিয়ামই থাকে, ও কখনো অন্য কোনো ধাতুতে রূপান্তরিত হয় না। তার মানে হইতেছে আমরা বলতে পারি যে এই ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না। তাহলে এখানে হইতেছে রাসায়নিক বিক্রিয়া হয় না, নো কেমিক্যাল রিঅ্যাকশন, নো কেমিক্যাল রিঅ্যাকশন। আর এখানে তো অবশ্যই কেমিক্যাল রিঅ্যাকশন হয়, কেমিক্যাল রিঅ্যাকশন এইখানে হয়। এখন বুঝতেই পারছো যেহেতু কেমিক্যাল রিঅ্যাকশনও হয়, তার মানে হচ্ছে কেমিস্ট্রিতে আমরা কোনটা পড়বো? এটা পড়ি কেমিস্ট্রিতে, এখন এটা পড়বো। আর এটা কোথায় পড়া হয় বলতে পারবা? মানে এটাও তুমি পড়ছো অথবা পড়বা, কিন্তু আহ, এই যে এইটা আসলে কোথায় আর এইটা কোথায়, পার্থক্য কি বলো তো? তুমি এইটা পড়ো হচ্ছে ফিজিক্সে,
ফিজিক্সে যে হচ্ছে চলতড়িৎ পড়ো না, স্থির তড়িৎ পড়ো, এইটা হচ্ছে ফিজিক্সে আলোচনার বিষয়, আর এটা হচ্ছে কেমিস্ট্রি আলোচনার বিষয়। এখানে যেহেতু কেমিক্যাল রিয়েকশন হয় আমরা এটা পড়বো, আর ওইটা ফিজিক্সের জন্য রেখে দিব। যারা পরে আসছো তারা হইতেছে প্রথম স্লাইডে এটা ছিল, এই যে। তো আমরা এই স্লাইডে শুরু করছিলাম বিদ্যুৎ পরিবাহী। তোমাদেরকে একটা পরামর্শ দেই, তুমি যখন কোনো অনুষ্ঠানের গেস্ট, বা তুমি যখন কোনো অনুষ্ঠানে যাবা, তখন প্রথম 5 মিনিট 10 মিনিট কখনো মিস করবা না। কেন প্রথম 5 মিনিট 10 মিনিট মিস করবা না? কারণ প্রথম 5 মিনিট 10 মিনিট যদি মিস করে ফেলো, তখন যখন ওইখানে যাও তখন একটু প্যানিক লাগে না, যে না জানি কি হয়েছে, না জানি কি ঘটনা ঘটছে। ওই অনুষ্ঠানের মেজাজ, ওই অনুষ্ঠানের আবেগ, ইমোশন, ওটা কোন ধাঁচে শুরু হয়েছে, সবাই এখন কোন মেজাজে আছে, এটা তুমি কখন 10 মিনিট পরে গিয়ে বুঝতে পারবা না। তখন এমন হইতে পারে তুমি এমন কিছু কথা বলে ফেলছো যে কথাগুলো নিয়ে ওখানে কিছুক্ষণ আগে অনেক হাসি ঠাট্টা হয়েছে, তুমি হাসি ঠাট্টার পাত্র হয়ে গেছে, এটা হতেই পারে। শেষের আধা ঘন্টা মিস দিলেও সমস্যা নেই, 2 ঘন্টার অনুষ্ঠানে শেষের 1 ঘন্টার থেকে প্রথম 10 মিনিটের গুরুত্ব বেশি। কারণ প্রথম 10 মিনিট থাকলেই তুমি ওই অনুষ্ঠানের মেজাজ বুঝতে পারছো, ওই অনুষ্ঠানের এখন বেগ বা অনুষ্ঠান কোন ওয়েতে আগাবে সেটা বুঝতে পারছো। এখানে লিখছে বাহক আয়ন, আইএন না আয়ন, ওটা এরকম হয়ে গেছে, দেখছো? তো চেষ্টা করবা যে কোনো অনুষ্ঠান, সেমিনার, সভা, মিটিং এগুলোতে প্রথম থেকে থাকতে, শেষে আধা ঘন্টা না থাকলে কোনো ব্যাপার না। তাহলে আমরা দেখলাম বিদ্যুৎ পরিবাহী দুই রকম, ইলেকট্রনীয় পরিবাহী এবং হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী কি? এরা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। এরা কোন অবস্থায়? গলিত অথবা জলীয় অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। এখানে চার্জ ক্যারি করে ইলেকট্রন, এখানে চার্জ ক্যারি করে আয়ন। আর এইখানে তো কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হয় না। আমাদের আশেপাশে বাসাবাড়িতে যে তারগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে এটা, আর এখানে কেমিক্যাল রিঅ্যাকশন হয়। সো কেমিক্যাল রিঅ্যাকশন হয় দেখে কেমিস্ট্রিতে আমরা এটা পড়বো। এরপর আমরা আসি হতেছে এইটা, বিদ্যুৎ পরিবাহী। আচ্ছা, বিদ্যুৎ পরিবাহীকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হইতেছে ওই তড়িৎ রাসায়নিক কোষ আর কি। দুই ভাগে ভাগ করা হয়, তড়িৎ বিশ্লেষণ কোষ এবং গ্যালভানিক কোষ। এখানে কিছু কথা বলে রাখি, এই যে যে ক্যাটাগরাইজটা, এইটা তোমাদের বইয়ের সাথে, এটা হচ্ছে 9-10 বইয়ে দেওয়া আছে। লিখো না এটা আগে থেকে, আমি তোমাদেরকে দেখাই দিই, নাহলে সবাই কনফিউজড হয়ে যাবে। 9-10 বইতে তোমাকে হচ্ছে এটা দেওয়া আছে, কিন্তু কলেজের বইতে এইটার ক্যাটাগরাইজ করা এভাবে। ওরা বলে যে হইতেছে ইলেকট্রিক সেল বা তড়িৎ কোষ। তো যেহেতু আমরা 9-10 পরীক্ষা দিব না, আমরা কলেজেরটাই পড়বো। দেখাই দিলাম কেন, কারণ এটা যদি হুট করে শিখাইতাম তখন 9-10 যদি কেউ পড়ে আসছো অথবা যদি কেউ বই পড়তে চাইতে ঝামেলায় পড়তাম। তড়িৎ কোষ, এইখানে যেটাকে তড়িৎ রাসায়নিক কোষ বলতেছে, 9-10 ওই নামে তড়িৎ কোষ, ওই ইন্টারমিডিয়েট বইতে সেই নামে তড়িৎ কোষ পড়া হয়। তড়িৎ কোষ মানে কি? ইলেকট্রিক সেল বলে ইংলিশে, ভাই, যেখানে রাসায়নিক শক্তি এবং বিদ্যুৎ শক্তির রূপান্তর হয়। কি বললাম? যে কোষে রাসায়নিক শক্তি এবং বিদ্যুৎ শক্তির রূপান্তর হয় সেই কোষটাকে বলা হয় হতেছে তড়িৎ কোষ। তো আমি যদি সাইড নোট করে ডেফিনেশন লিখে দেই তাহলে এমনটা দাঁড়ায়, তড়িৎ কোষ হইতেছে সেই কোষ যেখানে রাসায়নিক শক্তি আর বিদ্যুৎ শক্তির কনভার্সন হয়। মানে তুমি রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি হয় এটা তো আমরা জানি, এটা আমাদের কাছে নতুন কিছু না। এখন এই কনভার্সন তো আর হাওয়া থেকে হবে না, এই কনভার্সনের জন্য মেকানিজম দরকার। এই কনভার্সনের জন্য হচ্ছে আমাদের একটা সিস্টেম দরকার, সেই সিস্টেমটা হচ্ছে ইলেকট্রিক সেল। আচ্ছা, আহ, কিভাবে হয়, কিভাবে হয় এটা তো আমরা পড়বো আজকে, পুরো ক্লাস ধরে এগুলোই পড়বো। আচ্ছা, একজন বলছে বুঝতেছি না, মানে তড়িৎ কোষ, আমাদের কলেজের বইতে একটা টার্মিনোলজি আছে, তড়িৎ কোষ। তড়িৎ কোষ মানে বৈদ্যুতিক কোষ। সো ইলেকট্রিক সেল এমন একটা সেল যে সেলে বিদ্যুৎ শক্তি এবং রাসায়নিক শক্তির কনভার্সন হয়। মানে তুমি বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি বানাইতে পারবা, রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি বানাইতে পারবা। কেমনে বানাবা, কোন ওয়েতে বানাবা, সেগুলো আমরা পড়বো। তো এটাকে ওরা দুই ক্যাটাগরিতে ভাগ করা আছে। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ, আরেকটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ বিশ্লেষণ কোষ এবং তড়িৎ রাসায়নিক রাসায়নিক
রাসায়নিক কোষ। তোমাদের বইতে যে ক্যাটাগরিটা দেওয়া আছে সেই ক্যাটাগরি ইন্টারের বইতে দেওয়া আছে, শুধু নামগুলো আলাদা আলাদা। তড়িৎ বিশ্লেষণ কোষ একটা এবং তড়িৎ রাসায়নিক কোষ একটা। এবার তোমাদের বইয়ের সাথে নামগুলো একটু কম্পেয়ার করে দিই আমি। তোমাদের বইতে যে ক্যাটাগরিটা দেওয়া আছে সেই ক্যাটাগরিতে সবার উপরে লেখা আছে তড়িৎ রাসায়নিক কোষ, এবং তোমাদের বই তড়িৎ রাসায়নিক কোষটাকে সেই কোষ বলা হয়েছে যেখানে বিদ্যুৎ শক্তি এবং রাসায়নিক শক্তি একটা থেকে আরেকটাতে রূপান্তর করা যায়। ওই যেটা তড়িৎ রাসায়নিক কোষ সেটা তোমাদের কলেজের বইতে আবার দেখবা তড়িৎ কোষ নাম দেওয়া। ওকে, এরপরে তড়িৎ বিশ্লেষণ কোষ, যেটা তোমাদের 9-10 বইতে যেটা ছিল তোমাদের কলেজের বইতে সেটাই দেওয়া আছে, ওইটা দুই বইতে একই। আর এই যে গ্যালভানিক কোষ, যেটা এই গ্যালভানিক কোষের জায়গায় তোমাদের কলেজের বইতে দেখবা তড়িৎ রাসায়নিক কোষ, মানে এই যে এই নামটা এইখানে চলে আসছে তোমাদের 9-10 বই থেকে। এবার হচ্ছে প্রশ্ন আসতে পারে গ্যালভানিক সেল কি? গ্যালভানিক সেল হইতেছে ওয়ান কাইন্ড অফ তড়িৎ রাসায়নিক কোষ। যদি তুমি জিজ্ঞেস করো ভাই ড্যানিয়েল সেল কি, ড্যানিয়েল সেল হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষের উদাহরণগুলো। গ্যালভানিক সেল, ড্যানিয়েল সেল, তারপরে হইতেছে যত ব্যাটারি আছে সবই হইতেছে তড়িৎ রাসায়নিক কোষের উদাহরণ। তড়িৎ রাসায়নিক কোষ হইতেছে ওই গ্যালভানিক সেলের একটা জেনারেলাইজ টার্ম, আসবো আমরা আস্তে আস্তে। এখন কোনটা কি, কোনটার বেসিক পার্থক্য কি? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই যে একটা শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর হয় কেমনে হয়, কিভাবে হয়, সেগুলো তো আমরা পড়বো এই পুরো আজকের ক্লাস জুড়ে, সেগুলো আমরা পড়বো। আপাতত ডেফিনেশন গুলো জানি। তাহলে তড়িৎ কোষ হচ্ছে এমন কোষ যেখানে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তি হইতে পারে, রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিও হইতে পারে। এখন কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তার ভিত্তিতে আমরা দুইটা ভাগ করি। সো যদি এমন হয় তড়িৎ বিশ্লেষণ কোষ যেখানে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, যে কোষে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় সেই কোষকে বলা হয় হতেছে, সরি উল্টা হবে, যেখানে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সেই কোষকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ কোষ। তার মানে তুমি এখানে বাইরে থেকে একটা ব্যাটারি নিবা বিদ্যুতের সোর্স হিসাবে, সেই ব্যাটারির মাধ্যমে ভেতরে কিছু কেমিক্যাল রিয়াকশন হবে, যে কেমিক্যাল রিয়াকশনগুলো আমাদের বাস্তব জীবনে অনেক দরকার আছে। কি বলছি ভাই, বাহির থেকে বিদ্যুৎ নিব, একটা ব্যাটারি নিব, সেই ব্যাটারিতে বিদ্যুৎ সরবরাহিত হবে নিচে, এবং সেখানে ভেতরে কিছু বিক্রিয়া হবে, যে বিক্রিয়াগুলোর রেজাল্ট আমাদের দরকার। আর এই তড়িৎ রাসায়নিক কোষে কি হয়, এইখানে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, একদম উল্টা একটা আরেকটা। আর এই দুটা মিলে হইতেছে তড়িৎ কোষ বলি আমরা, একটা জেনারেল টার্ম। তাহলে বুঝতেই পারছি যে ভাইয়া এখানে কি হয়, এখানে বিদ্যুৎ ব্যবহৃত হয়, তাই না? বিদ্যুৎ ব্যবহৃত হয় আর এখানে হচ্ছে বিদ্যুৎ তৈরি হয়। এক জায়গায় আমরা বিদ্যুৎ ইউজ করি, এক জায়গায় বিদ্যুৎ তৈরি করি। মানে তড়িৎ কোষ এর ব্যাটারি কি সেম? তড়িৎ কোষ আর ব্যাটারি সেম না। তড়িৎ কোষ হইতেছে এই দুটাকে একসাথে বলা হয় তড়িৎ কোষ। তড়িৎ কোষ হইতেছে একেবারে কমন টার্ম। এখন কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় সেটাকে আমরা ভিত্তি করে তড়িৎ বিশ্লেষণ কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষ বলি। তুমি যদি বলতেছো দুনিয়ার যত ব্যাটারি আছে সব হইতেছে এইটা, তুমি যত ব্যাটারির কথাই বলো যে আমার এখানে দুইটা আইপিএস এর ব্যাটারি আছে, এই দুইটা আইপিএস এর ব্যাটারির মধ্যে কি আছে? সালফিউরিক অ্যাসিড আছে না? সালফিউরিক অ্যাসিড আছে, তারপরে এখানে হচ্ছে কি বলে তোমার হইতেছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আছে। সেগুলো থেকে কি তৈরি হয়? সেগুলো থেকে বিদ্যুৎ তৈরি হয়, সরি লেডের অক্সাইড আছে। তো সেইগুলো থেকে বিদ্যুৎ তৈরি হয়, তার মানে ওগুলো কি সেল? তড়িৎ রাসায়নিক কোষ। তোমার ওই ঘড়ির মধ্যে যে ছোট পেন্সিল ব্যাটারি থাকে তার মধ্যেও ভেঙে দেখবা কিছু, আমি জীবনে বহু ভাঙছি, একেবারে জামা কাপড়ে কালি টালি লাগায় একদম শেষ করে ফেলছি। তোমরা ভাঙছো কিনা আমি জানি না, বাট আমি আমার জীবনে বহুত ব্যাটারি ভাঙছি। ওর মধ্যে দেখবা কিছু ইয়া হয়, কি বলে, কিছু হইতেছে কেমিক্যালস থাকে, সেই কেমিক্যালস থেকে বিদ্যুৎ তৈরি হয়। ইভেন তোমার ল্যাপটপে যে লিথিয়াম আয়ন ব্যাটারি ভাই, বা তোমার ফোনের মধ্যে যে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে, খুব আধুনিক ব্যাটারি, পেসমেকারও এই ব্যাটারি থাকে, তার মধ্যেও কিছু কেমিক্যালস থাকে, সেই কেমিক্যাল রিয়াকশন থেকে বিদ্যুৎ তৈরি হয়। মানে দুনিয়ার যত ব্যাটারি আছে সমস্ত ব্যাটারিগুলো মোর অর লেস এইটা।
এখন বলি যে এইটা আসলে কি কাজে লাগে, তোমরা কি বলতে পারবা তড়িৎ বিশ্লেষণ কোষ কি কাজে লাগে? ডিসকভারি চ্যানেলে আগে বিভিন্ন দেখাইতো না, তোমার হচ্ছে কোনো কোনো কারখানায় এইটা কেমনে তৈরি হয়, ওটা কেমনে তৈরি হয়। ওগুলো আমি কিন্তু আগে খুব মনোযোগ দিয়ে দেখতাম, আমার খুব ভালো লাগতো যে একটা আমেরিকান একটা ফ্যাক্টরিতে দেখাইতেছে যে চকলেট কেমনে তৈরি হয়, তা বা এটা কেমনে তৈরি হয়। চার্জ জমা রাখতে না, চার্জ জমা রাখতে না, এটা মেইনলি ব্যবহৃত হয় হইতেছে ইলেকট্রোপ্লেটিং এর নাম শুনছো? ইলেকট্রোপ্লেটিং কোনটা? এই যে আমার এখানে দুইটা সেফটি পিন আছে, এই যে দুটো সেফটি পিন, এখন এগুলো খুব চকচক করতেছে। তারপর তুমি দেখবা যে ব্লেডের গায়ে লেখা থাকে স্টেইনলেস স্টিল। এখন স্টেইনলেস স্টিল বা তোমার ওই যে স্টিলের স্কেলটাও তো চকচক করে। ভাই তোমার কি মনে হয় পুরোটাই স্টেইনলেস স্টিল দিয়ে বানানো? যদি পুরোটাই স্টেইনলেস স্টিল দিয়ে বানানো হইতো তাহলে স্কেল আর তুমি 30 টাকা কিনতে পারতে না, স্কেলের দাম 300-400 টাকা হইতো। আসলে ওর প্রলেপ দেওয়া থাকে। তাহলে যে ধাতুর উপরে অন্য ধাতুর প্রলেপ দেওয়া থাকে, আমাদের যে সিটি গোল্ড বা ইমিটেশন বলি না, সেইখানে তোমার হতেছে ইয়ার উপরে কি বলে, পিতলের উপরে যে স্বর্ণের প্রলেপ দেওয়া থাকে, এই যত প্রলেপ ফলেপ সব হইতেছে এটা দিয়ে করা হয়। আমরা উপরে হইতেছে কেমিক্যাল বিদ্যুৎ দিয়ে কেমিক্যাল রিয়াকশন হয়, ওই কেমিক্যাল রিয়াকশনের জন্যই প্রলেপটা পড়ে। আর এটা হতেছে ব্যাটারি। এখন যদি জিজ্ঞাসা করা হয় বাস্তব জীবনে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বলো তো, এইটা নাকি ওইটা? দুটোরই গুরুত্ব আছে, কিন্তু বেশি কোনটা? এখন যে যুগ আসছে, এখনকার যুগে ভাই এটা বেশি ইম্পর্টেন্ট। তুমি ব্যাটারি ছাড়া একটা দিন কল্পনা করতে পারবা? একটা দিন সম্ভবই না। তুমি গাড়ি চলতে ব্যাটারি লাগে, এখন তো ঢাকায় টেসলা রিক্সা আসছে, সেটার জন্য ব্যাটারি লাগে। তারপরে হইতেছে তোমার ফোনের ব্যাটারি আছে। আমার তো মনে হয় এরকম যে আমার মানিব্যাগে যদি টাকা শেষও হয়ে যায়, ধরো মানিব্যাগে কোনো টাকা নাই, আমার কখনোই আসলে নিজেকে হতাশ লাগে না। মানে কখনো মনে হয় না যে আমি বিপদে পড়বো কিনা, কারণ আমার কাছে যদি ফোন থাকে আর আমার ফোনে যদি চার্জ থাকে, তাইলে আমার টাকার সমস্যা নেই, কারণ আমি ফোন থেকে বিকাশ থেকে তুলতে পারি, রকেট থেকে তুলতে পারি, নগদ থেকে তুলতে পারি, এটিএম বুথ থেকেও ওই ফোন থেকে টাকা তোলা যায়। সো এই যে, কিন্তু আমার যখন ফোনে চার্জ শেষ হয়ে যায়, মানি ব্যাগ ভর্তি ধরো 10,000 টাকা আছে, বাট স্টিল আমার কাছে মনে হয় যে ফোনে চার্জ শেষ হয়ে যাচ্ছে, না জানি কোন বিপদে পড়ি, নিজের অনেক অসহায় অসহায় লাগে। সো সোসাইটিটা আসলে এভাবেই ডিজাইন করা হয়েছে যে এইটা ছাড়া সোসাইটি এখন চলবে না, এরকম ভাবেই ডিজাইন করা। এখন তো গাড়ির ক্ষেত্রেই দেখছো বিওয়াইডি গাড়ি এমন পরিমাণ সেল হচ্ছে, সরকারও গাড়ির ইলেকট্রিক গাড়ির উপরে ভ্যাট কমাইছে। দেখবা সামনে বাংলাদেশেও ইলেকট্রিক গাড়ি ভরে যাবে। এবং ওই যে জায়গায় জায়গায় আমরা এখন পেট্রোল পাম্প দেখি না, ওইখানে দেখবা জায়গায় জায়গায় চার্জিং স্টেশন তৈরি হবে। বিওয়াইডি আসছে, এরপরে সামনে আসবে, টেসলা আসবে। তাহলে যদি লং স্টোরি শর্ট রিপিট করি, তাহলে দাঁড়ায় তড়িৎ কোষ হচ্ছে এমন কোষ যেখানে বিদ্যুৎ এবং রাসায়নিক শক্তির কনভার্সনটা হয়। এখন কোন শক্তি কোন শক্তিতে কনভার্ট হয় তার বেসিসে দুই ভাগে ভাগ করি আমরা। একটা ইলেকট্রোলাইটিক সেল বলা হয়, এটাকে ইংলিশে বলা হয় ইলেকট্রোলাইটিক সেল, ইংলিশ টার্মটা একটু লিখে দিই, ইলেকট্রোলাইটিক সেল। ক্যামেরাটা নড়ে গেল কিনা কে জানে। এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক। আর এটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল। সো আমরা প্রথমে পড়বো হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ। মানে আজকের ক্লাসের শুরুর অংশটুকু হবে তড়িৎ বিশ্লেষণ কোষ নিয়ে, শেষের অংশটুকু হবে তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে। সো তড়িৎ বিশ্লেষ্য কোষ বা তড়িৎ বিশ্লেষণ কোষ। আমরা একটু দেখবো তড়িৎ বিশ্লেষণ জিনিসটা কি। এই বাংলা ব্যাকরণ তো পড়ছো, এখন বাংলা ব্যাকরণে তড়িৎ বিশ্লেষণ এটার ব্যাস বাক্য কি হবে বলো তো দেখি। খুবই সহজ প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ এটার ব্যাস বাক্য কি? বলতে পারবা কেউ? তড়িৎ দ্বারা বিশ্লেষণ, গুড সামিয়া। সো এটা হচ্ছে তড়িৎ দ্বারা বিশ্লেষণ। সমাজ ভালোই পড়ছে। তড়িৎ দ্বারা বিশ্লেষণ। আচ্ছা সামি, এতটুকু যখন বলছো তখন আমাকে আরেকটু হেল্প করো।
বলো এটা কোন সমাস, দেখি পারো কিনা। ব্যাস বাক্য ঠিক আছে। তড়িৎ যে বিশ্লেষণ না, তড়িৎ যে বিশ্লেষণ না, তড়িৎ থেকে বিশ্লেষণ না, তড়িৎ দিয়ে বিশ্লেষণ অথবা তড়িৎ দ্বারা বিশ্লেষণ। এখন আমাকে বলতে হবে এটা কোন সমাস। কর্মধারায় না। মায়া বলছে তৎপুরুষ, হ্যাঁ তৎপুরুষ হইছে। আমাকে বলতে হবে কোন তৎপুরুষ। তৎপুরুষ তো ভাই অনেক আছে। পঞ্চমী, এই না, পঞ্চমী বিভক্তি কোনটা ছিল, হতে থেকে চেয়েছিল না। ওলুক না, ওলুক কেমনে হয়, অমিতাভ ওলুক তো হবে না। তৃতীয়া, ইয়েস, তৃতীয়া তৎপুরুষ সমাস। দেখো পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে পরপদের অর্থ প্রধান হয় এমন সমাসকে তো আমরা তৎপুরুষ সমাস বলি, তাই না। এখন যদি তোমাকে সেভাবে এটাকে ডিফাইন করি, তড়িৎ দ্বারা বিশ্লেষণ, এই তড়িৎ বিশ্লেষণের সমস্ত পদ হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এখন তড়িৎ বিশ্লেষণ কি আসলে তড়িৎ, নাকি তড়িৎ বিশ্লেষণ বিশ্লেষণ? মানে ওই যে তোমরা কি এগুলো ফিল করে বুঝো যে সিংহাসন, এখন সিংহাসনের কোন পদ প্রধান, এটা কেমনে ফিল করবা? তুমি নিজেকে প্রশ্ন করবা যে সিংহাসন কি সিংহ, নাকি সিংহাসন একটা আসন। মানে সিংহাসন তো সিংহ না, সিংহাসন আসন। তাহলে কোন পদের অর্থ প্রধান, পরপদের অর্থ প্রধান। এখানেও তুমি যদি দেখো তড়িৎ দ্বারা বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ, এখন এটা তো তড়িৎ বিশ্লেষণ কি তড়িৎ নাকি বিশ্লেষণ? তড়িৎ বিশ্লেষণ একটা বিশ্লেষণ, তার মানে কোন পদের অর্থ প্রধান, পরপদের। এরপর আসি, এই পরপদের অর্থ প্রধান কোন শর্তে হয়েছে। পরপদের অর্থ প্রধান কিন্তু দ্বিগু সমাসেও হয়। সেই এইখানে আমি পরপদের অর্থ প্রধান হয়েছে পূর্বপদে বিভক্তি লোপে দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয় বিভক্তি। তাহলে তৃতীয় বিভক্তি যদি লোপ পায় সেটাকে আমরা বলি তৃতীয়া তৎপুরুষ সমাস। চাইলে লিখে নিতে পারো তৃতীয়া তৎপুরুষ। যাই হোক, তো তড়িৎ দ্বারা বিশ্লেষণ। এখন আমরা দেখবো যে তড়িৎ দ্বারা বিশ্লেষণ বুঝলাম, এখান থেকে কিন্তু ডেফিনেশন আনা যায় যে কোনো একটা যৌগকে বিদ্যুতের সাহায্যে তড়িতের দ্বারা বিশ্লেষণ করা মানে ভাঙা। তাহলে কোনো একটা যৌগকে বিদ্যুতের সাহায্যে তার উপাদানে ভাগ করব, এই প্রসেসটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। তো আমরা একটু দেখি, কোনো যৌগকে বিদ্যুতের সাহায্যে তার উপাদানে বিশ্লেষণ, এই প্রসেসটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ, মানে তড়িতের দ্বারা বিশ্লেষণ, বিদ্যুতের সাহায্যে বিশ্লেষণ। যদি আমি একটা সিম্পল উদাহরণ দিই, সিম্পল উদাহরণ ভাইয়া, তোমার কাছে সোডিয়াম ক্লোরাইড আছে। সোডিয়াম ক্লোরাইড কি অবস্থায় আছে, অ্যাকুয়াস অবস্থায় আছে। তোমাদেরকে বলছিলাম যে এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলো, আমি যাচ্ছি এখানে, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলো কিন্তু বিদ্যুৎ পরিবহন করেই হতেছে গলিত অথবা জলীয় অবস্থায়। তাহলে তুমি এখানে গলিত অথবা জলীয় অবস্থা নিলা, আমার কোনো সমস্যা নেই। তো বিদ্যুতের সাহায্যে, এখন যখন তুমি সোডিয়াম ক্লোরাইডকে গলিত অথবা জলীয় নিবা, তখন এমনিতে সোডিয়াম আয়ন তৈরি হয়, ক্লোরাইড আয়ন তৈরি হয়। কিন্তু আমি করব কি, চার্জ নিরপেক্ষ পরমাণু বানাবো। এই যে সোডিয়াম পরমাণু বানাবো আর ক্লোরিন পরমাণু বানাবো। পরমাণু বা অণু, যে অণু অবস্থায় থাকে তাকে অণু বানাবো, যে পরমাণু অবস্থা থাকে তাকে পরমাণু বানাবো। এখন এই যে একটা যৌগরে যে বিশ্লেষণ করলাম, তার উপাদানে যে ভাগ করলাম, এইটা তো ভাই এমনি এমনি হবে না। তুমি খাবার লবণকে পানির মধ্যে দিলেই কি সোডিয়াম আর ক্লোরিন পরমাণু অণু হয়ে যায়? হয় না তো বাবা। সোডিয়াম আয়ন হয়, ক্লোরাইড আয়ন হয়। যদি ক্লোরিন অণু হইতো তাহলে তো বুদবুদ আকারে লবণ পানিতে মিশাইলেই গ্যাস তৈরি হইতো, সেটা তো হয় না। তাহলে এইখানে আমাদের কি লাগে, এখানে আমাদের বিদ্যুৎ লাগে বা এইখানে ইলেকট্রিসিটি লাগে। তাহলে এই যে বিদ্যুৎ লাগে বা ইলেকট্রিসিটি লাগে, এই প্রসেসটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। তো এটা করতে আমাদের কিছু মেকানিজম লাগবে। এরকম একটা ছবি দেখো, এই যে দেখো আমি ব্যাটারি নিছি, ভিতরে কি নিছি, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিছি। ওকে, ভালো কথা। সো এই ব্যাটারি দিয়ে বিদ্যুৎ পাস হয়েছে, এবং বিদ্যুৎ পাস হওয়ার পরে দেখো যে লাল এবং সবুজ আলাদা করে দেখাইছে। লাল ধরো নেগেটিভ দেখাইছে, মানে লাল হচ্ছে ক্লোরিন, আর সবুজগুলো পজিটিভ দেখাইছে, সবুজগুলো হইতেছে সোডিয়াম। তাহলে সোডিয়াম আলাদা হইলো, ক্লোরিন আলাদা হইলো, ওটা বিশ্লেষিত হইলো কিসের সাহায্যে, ব্যাটারির সাহায্যে, মানে বিদ্যুতের সাহায্যে। এই প্রসেসটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। এইটুকু ধারণা থাকলেই হচ্ছে।
এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে এইটা যে হয় তার জন্য আমার কিছু ইয়া লাগবে না, অ্যাপারেটাস লাগবে না, আমার কিছু জিনিসপত্র লাগবে না, সেই জিনিসপত্রগুলো একটু দেখে আসে। এই যে আমাদেরকে এইগুলো লাগে। ওয়াটারের হাইড্রোজেন এবং অক্সিজেনও তো সেম ভাবে হয়। হ্যাঁ, ওয়াটারের হাইড্রোজেন এবং অক্সিজেনও সেম ভাবে হয়, আমরা ওটাও দেখবো, সমস্যা নেই। আমাদের এইটার জন্য লাগে হচ্ছে তড়িৎদ্বার। এটাকে ইংলিশে বলা হয় ইলেকট্রোড। কি বলে? এটাকে বলা হয় তড়িৎদ্বার, অথবা এটাকে বলা হয় হইতেছে ইলেকট্রোড। তড়িৎদ্বার কোনগুলা? এই যে দেখছো, এই যে এইখানে আমাদের এই ব্যাটারি দিয়ে যে বিদ্যুৎ পাস করব, সো ব্যাটারি দিয়ে বিদ্যুৎ পাস করার জন্য আমাদের কি লাগবে? কিছু একটা কন্ডাক্টর লাগবে না, কোনো একটা পরিবাহী লাগবে। সেই পরিবাহী হইতেছে তড়িৎদ্বার। তাহলে তড়িৎদ্বার আসলে কি? তড়িৎদ্বার হইতেছে সেইটা যে দণ্ডের সাহায্যে ব্যাটারি থেকে, এখানে লিখি, ব্যাটারি থেকে দ্রবণে ইলেকট্রন চলাচল করে। যে দণ্ডের সাহায্যে ব্যাটারি থেকে দ্রবণে, এইটা কিন্তু দ্রবণে ইলেকট্রন চলাচল করে, মানে ব্যাটারি থেকেই যে যাবে এমন কোনো কথা নাই, দ্রবণ থেকেও ব্যাটারিতে আসতে পারে। সেটাকে বলা হইতেছে, যে দণ্ডের সাহায্যে ব্যাটারি থেকে দ্রবণে ইলেকট্রন চলাচল করে সেই দণ্ডকে বলা হয় তড়িৎদ্বার। ওকে, এখন সেই তড়িৎদ্বার দুই রকম, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে শুধুমাত্র তরল এবং গলিত অবস্থায় বিদ্যুৎ প্রয়োগ করা সম্ভব। হ্যাঁ, তুমি যখন এই তড়িৎ বিশ্লেষণ করবে তখন শুধু হচ্ছে তরল এবং গলিত নেওয়া হয়, তা না হলে তো আয়ন হয় না, সলিড জিনিসের তো আয়ন আলাদা করে থাকে না। এখন অ্যানোড কোনটা আর ক্যাথোড কোনটা? অ্যানোড হচ্ছে সেইটা যে তড়িৎদ্বারে জারণ ঘটে, যে তড়িৎদ্বারে জারণ ঘটে তাকে বলা হয় হচ্ছে অ্যানোড। আমরা দেখব একটু পরে। আর ক্যাথোড কোনটা? যে তড়িৎদ্বারে কি ঘটে? বিজারণ ঘটে। তাহলে তড়িৎদ্বার হচ্ছে দুই রকম, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। যে তড়িৎদ্বারে জারণ ঘটে সেটা অ্যানোড, আর যে তড়িৎদ্বারে বিজারণ ঘটে সেটা ক্যাথোড। ভাইয়া, তড়িৎ বিশ্লেষণ আর বিশ্লেষণ বিক্রিয়া কি একই? তড়িৎ বিশ্লেষণ আর বিশ্লেষণ বিক্রিয়া, তোমার প্রশ্নটা আসলে বুঝি নাই। তুমি যদি বিশ্লেষণ করতে চাও তড়িৎ বিশ্লেষণের মাধ্যমেই করতে হবে কোনো যৌগকে। তড়িৎ বিশ্লেষণ ছাড়া আয়নিক যৌগ তো পরমাণুতে বা অণুতে আলাদা করা যায় না। তো সেই হিসাবে তড়িৎ বিশ্লেষণ এবং বিশ্লেষণ একই। বিশ্লেষণ মানে ভাঙা, আমি কোনো কিছুকে ভাঙবো, উপাদানে ভাগ করব। তড়িৎ বিশ্লেষণ মানে তড়িৎ দিয়ে ভেঙে ফেলবো, এইটাই। তাহলে এতক্ষণ ধরে যা বললাম সেটা হতেছে তড়িৎ বিশ্লেষণ হচ্ছে এমন একটা প্রসেস যেখানে বিদ্যুতের সাহায্যে কোনো একটা যৌগকে তার উপাদানে ভাগ করব। এখন এই যে আমার কাছে ব্যাটারি আছে, ভালো কথা, আমার কাছে ব্যাটারি আছে, তা আমি ওই দ্রবণের মধ্যে, ধরো এই যে এখানে গলিত সোডিয়াম ক্লোরাইড আছে বা জলীয় সোডিয়াম ক্লোরাইড আছে, যাই থাকুক সেটা আমরা পরে দেখব, আছে ভেতরে সোডিয়াম ক্লোরাইড। এখন আমার তো বিদ্যুৎ দিতে হবে, বিদ্যুৎকে তো ওই দ্রবণের মধ্যে পৌঁছাতে হবে, তাই না? তো বিদ্যুৎকে যদি দ্রবণের মধ্যে পৌঁছাতে হয় তাহলে আমার তো কিছু একটা লাগবে। তো এই যে এই ব্যাটারির বিদ্যুৎ যেন দ্রবণের মধ্যে যায়, সেই দ্রবণের মধ্যে যাওয়ার জন্য আমার তো কিছু একটা দরকার, একটা দণ্ড দরকার। সেই দণ্ড কে বলা হয় তড়িৎদ্বার। এখন তড়িৎদ্বার দুই রকমের হয়, একটা হয় অ্যানোড, একটা হয় ক্যাথোড। তাহলে অ্যানোড ক্যাথোড আসলে কি? অ্যানোড ক্যাথোড হচ্ছে তড়িৎদ্বারের উদাহরণ। যে দুই রকম তড়িৎদ্বার, একটা হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার, ক্যাথোড তড়িৎদ্বার। অ্যানোড তড়িৎদ্বার কোনটা? যেখানে জারণ ঘটে, আপাতত মনে রাখো, একটু পরে টের পাবা। ক্যাথোড তড়িৎদ্বার সেটা যেখানে বিজারণ ঘটে। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে আমি হচ্ছে পরবর্তী স্টেপে যাব। সেই প্রশ্নটা হতেছে, আচ্ছা ভাইয়া, এই যে আমার কাছে তড়িৎদ্বার আছে, আচ্ছা আমার তো তড়িৎদ্বারের মেইন পারপাসটা কি? এই ব্যাটারি থেকে দ্রবণের মধ্যে ইলেকট্রনকে পাস করানো, তাই না?
বা বিদ্যুৎ পাস করানো, যাই বলে, বিদ্যুৎ মানে তো ইলেকট্রন। এখন এই মোটা দণ্ড কেন নিতে হবে? আমি তো এই তারটাকে সরাসরি ভিতরে চুবাই দিলেই হইতো। তাহলে আমি এখানে মোটা দণ্ড কেন নিচ্ছি? এই মোটা দণ্ড নেওয়ার আসলে ফজিলত কি? দেখো, চিন্তা করো। আমার প্রশ্ন বুঝছো? যে ভাইয়া, আমার তো দরকার ওই ব্যাটারির সাথে দ্রবণের একটা কানেকশন তৈরি করা। ব্যাটারি ইলেকট্রন দিবে বা ব্যাটারি ইলেকট্রন নিবে, তো আমি তো এই তারটাকেই সরাসরি পানির মধ্যে চুবাই দিলেই হইতো। তাহলে এখানে এক্সট্রা একটা মোটা দণ্ড কেন নিচ্ছি? এই তড়িৎদ্বার নেওয়ার ফজিলতটা কি, সেইটা আমাকে একটু আনসার দেবা কেউ, দেখি কারো মাথায় আছে কিনা। এনিওয়ান? ওয়েট বেশি না, এটা আনসার দিতে পারলে সত্যি হচ্ছে আমি তোমাদেরকে খাওয়াবো। যে আনসার দিতে পারবা তার সঙ্গে যদি আমার বাস্তবে দেখা হয়, আমার কাছে বললেই হবে যে ভাই আমি ক্লাসে আনসারটা দিছিলাম, আমি তোমাকে খাওয়াবো, সত্যি কথা। খুব সুন্দর একটা আনসার, খুবই সাইন্টিফিক একটা আনসার। এবং এটা তোমাদের কলেজের বড় ভাইয়েরা, অনেক টিচাররাও এই সিম্পল জিনিসটা কখনো ভাবে না, ওরা কখনো জানে না যে এই কেন তড়িৎদ্বার নেওয়া হয়। বেশি পরিমাণ আয়ন ধারণ করার জন্য? না। ইলেকট্রন ট্রান্সপোর্টের জন্য? ইলেকট্রন ট্রান্সপোর্ট তো তার নিলেও হইতো। আচ্ছা, আনসারটা আমি একটু পরে দিচ্ছি, তোমরা একটু চিন্তা করতে থাকো। কেউ মাঝখানে আবার চ্যাট জিপিটি সার্চ দিও না। আমরা একটা উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবা। সবাই লিখে নাও, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। আয়ন যেন বের না হয়, না না রূপক। সুপরিবাহী না, সুপরিবাহীর সাথে মোটা চিকনের সম্পর্ক কি? আমি তো বলতেছি যে আমি ধরো একই ধাতুর মোটা নিচ্ছি কেন, চিকন না নিয়ে মোটা তড়িৎদ্বার কেন নিচ্ছি? গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, গলিত সোডিয়াম ক্লোরাইড মানে বুঝতে পারছো যেখানে পানি নাই, বা পানি থাকলেও খুবই নেগলিজিবল অ্যামাউন্টের আছে। তাহলে আমার ওইখানে কি কি আছে? ওইখানে আছে হচ্ছে আমার সোডিয়াম আয়ন আছে, আর ওইখানে আমার ক্লোরাইড আয়ন আছে, এই দুটো আয়ন আছে তুমি যখন গলিত সোডিয়াম ক্লোরাইড নিবা। এবার আমার উদ্দেশ্য কি? কারণ বিজারণ বিভব হওয়ার জন্য? ওরে না, এটা তো আরো কোশ্চেনের আনসার চলে গেল। পানিতে অতিরিক্ত বিদ্যুৎ পরিবহন হবে তাই? না 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 না, আনসারগুলো হচ্ছে আশেপাশে দিয়ে যাচ্ছে, বাট মেইন আনসারটা হচ্ছে না। একটু পরে এটা দেখার পরে দেখো পারো কিনা। সোডিয়াম আয়ন আছে আর আমার কাছে ক্লোরাইড আয়ন আছে, মানে সোডিয়াম ক্লোরাইড পানিতে দিলেই কিন্তু অটোমেটিক্যালি এই দুটোতে হয়ে থাকে। এখন এইখান থেকে আমার বানাইতে হবে চার্জ নিরপেক্ষ সোডিয়াম পরমাণু, আর এখান থেকে আমাকে বানাইতে হবে চার্জ নিরপেক্ষ ক্লোরিন অণু, যেহেতু ক্লোরিন Cl2 হিসাবে থাকে। এখন কাঁচা বাচারা, সোডিয়াম যদি এখন নিরপেক্ষ পরমাণু হইতে হয়, তাহলে কি তাকে ইলেকট্রন দান করতে হবে না গ্রহণ করতে হবে? সোডিয়ামকে যদি এখন নিরপেক্ষ পরমাণু হতে হয়, তাহলে ওকে ইলেকট্রন দান করতে হবে না গ্রহণ করতে হবে? ভাই, ও প্লাস হইছে, দান করে, এখন সে কি করবে? গ্রহণ করবে না? তাহলে সোডিয়ামের এখন জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। এই কাঁচা বাচ্চারা, ইলেকট্রন গ্রহণ মানে কি? বিজারণ না? আমরা স্লোগান কি শিখছি? জারণ বারণ ছাড়ন, জারণ বারণ ছাড়ন। তাহলে সোডিয়াম এখানে বিজারণ ঘটাইতে হবে। সোডিয়ামের এখন জীবনের একমাত্র উদ্দেশ্য হতেছে বিজারিত হওয়া। বিজারণ কোথায় ঘটে? এই বিজারণ কোথায় ঘটে? বিজারণ ঘটে কোথায়? বিজারণ ঘটে ক্যাথোডে, তাই না? এই যে যে তড়িৎদ্বারে বিজারণ ঘটে, ক্যাথোড। তাহলে সোডিয়াম এখন দৌড় দিয়ে কার কাছে যাবে? সোডিয়াম দৌড় দিয়ে ক্যাথোডের কাছে যাবে, এই যে দেখো সেখানে। এবং ক্যাথোডের কাছে গিয়ে এই বিক্রিয়াটা ঘটবে, ক্যাথোডের বিজারণ বিক্রিয়া, সোডিয়াম প্লাস প্লাস ইলেকট্রন, সেখান থেকে সোডিয়াম ধাতু তৈরি হবে। তাহলে সোডিয়াম জমা হবে কোথায়? সোডিয়াম জমা হবে ক্যাথোডে। আমি এই স্লাইডে ফেরত আসবো, তোমাদেরকে একটু বুঝাই দেখায় সেখানে। শোনো, যখন এই তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করা হয়, তখন ব্যাটারির তো একটা পজিটিভ নেগেটিভ সাইড থাকে, তুমি জানো। সো ব্যাটারির পজিটিভ সাইড হতেছে এই পাশটা, নেগেটিভ সাইড হতেছে এই পাশটা। এই টাইপের সেল যখন তৈরি করা হয়, তখন অলওয়েজ এই ক্যাথোডটা নেগেটিভ তড়িৎদ্বার হয়, ক্যাথোডটা নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকে। এখন আমি তোমাকে এটা শুরুতে কেন বলি নাই? যখনই শুরুতে এটা বলতাম যে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যেটা যুক্ত সেটাকে ক্যাথোড বলে, কথা ভুল নাই। কিন্তু পরীক্ষায় তুমি কলেজে যখন উঠবা, তখন অনেক জায়গায় ক নাম্বার এই প্রশ্নটা আসে, ক্যাথোড কাকে বলে?
তখন স্টুডেন্টরা আসলে আনসার দেয় যে তড়িৎদ্বার নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত সেটাকে ক্যাথোড বলে। এখন এই কথাটা ভুল না, বাট এইটা ক্যাথোডের সংজ্ঞা না। ক্যাথোডের সংজ্ঞা হইতেছে যেখানে বিজারণ ঘটে সেটা ক্যাথোড। এই জন্য তোমাকে আগে আমি জারণ বিজারণ দিয়ে সংজ্ঞাটা শিখাইলাম, তারপরে এখন তুমি মনে রেখো যে ক্যাথোড থাকে নেগেটিভ প্রান্তের সাথে ব্যাটারির। এখন তুমি ক্যাথোডে যে সোডিয়াম যাবে সেটা দুইটা অ্যাঙ্গেল থেকে ভাবা যায়। একটা হইতেছে ভাই সোডিয়াম তো হচ্ছে আমার পজিটিভ আয়ন আছে, তাহলে সোডিয়াম পজিটিভ আয়ন আছে, এখন তাকে হইতে হবে চার্জ নিরপেক্ষ, মানে ইলেকট্রন গ্রহণ করতে হবে। গ্রহণ মানে বিজারণ, বিজারণ মানে সে ক্যাথোডে যাবে, কারণ ক্যাথোড হচ্ছে বিজারণ তড়িৎদ্বার। এভাবে চিন্তা করা যায়। আরেকটা সহজভাবে চিন্তা করা যায়, ভাই ক্যাথোড হচ্ছে মাইনাস আর সোডিয়াম হচ্ছে প্লাস, তাহলে সোডিয়াম গিয়ে কি হবে, ক্যাথোডে যাবে। এখন ক্যাথোডে গিয়ে সোডিয়াম সাহেব করেটাকে দেখো, ক্যাথোড মানে কি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত, নেগেটিভ প্রান্ত মানে তো অনেক ইলেকট্রন, তাই না, ব্যাটারির নেগেটিভ প্রান্ত। তাহলে এই যে যখনই সোডিয়াম আয়নটা এই ক্যাথোডের সংস্পর্শে আসে তখনই এখান থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে, এখান থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে সে ক্যাথোডের গায়ে জমা হয়ে যায়। তাহলে সোডিয়াম কিন্তু ক্যাথোডের গায়ে জমা হয়। আমি এই ছবিটা তোমাদেরকে একটু এখানে এঁকে দেখাবো, একটা স্লাইড অ্যাড করি। এই যে একটা ব্যাটারি, বড় দাগটা পজিটিভ, ছোট দাগটা নেগেটিভ। এই হচ্ছে আমাদের তড়িৎদ্বার। এই হচ্ছে আমাদের পাত্র। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানোড, এটা হচ্ছে আমাদের ক্যাথোড। ওকে, আর এর মধ্যেখানে কি আছে, এর মধ্যেখানে আছে হচ্ছে আমাদের অনেক সোডিয়াম আয়ন আছে, Na+ আছে, অনেক Cl- আছে, সোডিয়াম আয়ন আছে, ক্লোরাইড আয়ন আছে, এগুলো সব আমাদের যেরকম আছে থাকার কথা। এবং দেখো এই যে এই সোডিয়ামটা কোথায় চলে যাবে, এইখানে যে সোডিয়াম আয়নটা আছে সে ক্যাথোডে চলে যাবে, ক্যাথোড থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে সে ক্যাথোডের গায়ে জমা হয়, তো সোডিয়ামটা ক্যাথোডের গায়ে জমা হয়। এবার দেখি সোডিয়ামটা যে ক্যাথোডের গায়ে জমা হইলো, সোডিয়াম যে ক্যাথোডের গায়ে জমা হইলো, এই জিনিসটা মনে রাখো, শুধু সোডিয়াম না, যে কোনো ধাতু নিলে সে ক্যাথোডের গায়ে জমা হয়। তাহলে সোডিয়াম যেহেতু ক্যাথোডের গায়ে জমা হয়, এই জন্য সোডিয়াম প্লাসকে বলা হয় ক্যাটায়ন। ক্যাথোড কর্তৃক যে আয়ন আকর্ষিত হয় তাকে ক্যাটায়ন বলা হয়। তাহলে আমাদের এইখানের জন্য এই যে Na+, এ হচ্ছে ক্যাটায়ন। ওই ইলেকট্রনটা কই থেকে পাইছে, ইলেকট্রনটা কিন্তু ব্যাটারি থেকে পাইছে। এবার দেখি ক্লোরিন, ভাই ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে মাইনাস হয়েছে, এখন তাকে যদি চার্জ নিরপেক্ষ অণু হইতে হয় তাহলে সে কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে না দান করবে, দান করবে। তাহলে ও যদি ইলেকট্রন ব্যান্ড বার্ড সৃষ্টি করে, ও হ্যাঁ, ও যদি ইলেকট্রন গ্রহণ করবে, সরি দান করবে, দান করা মানে কি, জারণ ঘটানো না, জারণ ঘটা মানে কোথায় যাবে, সে অ্যানোডে যাবে। তাহলে অ্যানোডে যাবে মানে হতেছে, দেখো অ্যানোডে কি বিক্রিয়া হয়, Cl-, তুমি এভাবে না লিখে এভাবে লিখো, মানে আমি এভাবে পছন্দ করি বিক্রিয়াটা। ক্যাথোডের রিঅ্যাকশন তো আমরা দেখলাম, তাই না, ক্যাথোডে হতেছে এই রিঅ্যাকশন, Na+ প্লাস ইলেকট্রন সমান তৈরি করে সোডিয়াম, আর অ্যানোডের রিঅ্যাকশনটা হইতেছে এইটা, Cl- মাইনাস ইলেকট্রন সমান তৈরি করে হইতেছে Cl। ইলেকট্রন যেহেতু ছাড়বে, তাহলে এখানে ক্লোরাইড একটা ইলেকট্রন ছেড়ে একটা ক্লোরিন হয়, কিন্তু আমার তো ক্লোরিন একলা হিসেবে থাকে না, সে তো দুইটা হিসেবে থাকে। তাহলে এখানে দুইটা ক্লোরাইড দুইটা ইলেকট্রন দান করে Cl2 তৈরি করে। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এই ক্লোরিন যাবে হইতেছে অ্যানোডে, এবং অ্যানোডে গিয়ে ক্লোরিন আসলে কি তৈরি করে, বুদবুদ আকারে গ্যাস তৈরি করে, কারণ ক্লোরিন তো আর পড়ে থাকবে না সোডিয়ামের মতো, সে তো উড়ে চলে যাবে। এইবার আসি তোমাদেরকে যে প্রশ্নটা আমি করছিলাম সেই প্রশ্নের আনসার, যে কেন আমরা চিকন তার না নিয়ে এরকম মোটা তড়িৎদ্বার নিচ্ছি। সবাই কি আনসারটা শোনার জন্য রেডি? ক্লোরিন যখন এই তড়িৎদ্বারের সংস্পর্শে যায় তখনই সে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, সেই ইলেকট্রনটা ব্যাটারির পজিটিভ শোষণ করে নেয়। সোডিয়াম যখনই এই তড়িৎদ্বারের সংস্পর্শে যায় তখনই ইলেকট্রনটা গ্রহণ করে।
এই যে আমরা মোটা তড়িৎদ্বার নিচ্ছি সারফেস এরিয়া বাড়ানোর জন্য, যেন একসাথে অনেকগুলো সোডিয়াম এখানে জমা হইতে পারে, একসাথে অনেকগুলো ক্লোরিন গ্যাস এখানে তৈরি হইতে পারে। তুমি যদি চিকন একটা তার দিতা, তাহলে কয়টা সোডিয়াম সেখান থেকে ইলেকট্রন দান গ্রহণ করতে পারতো, কয়টা ক্লোরাইড সেখানে ইলেকট্রন দান করতে পারতো? বেশি কিন্তু পারতো না। কিন্তু যখন তুমি মোটা নিবা, তখনই কিন্তু সেখানে অনেক সোডিয়াম একসাথে ওর গা ঘেঁষে থাকতে পারবে, সেই ইলেকট্রন গ্রহণ করবে বা ক্লোরিন ইলেকট্রন দান করবে। এই বুঝতে পারছি কেন চিকন তার না নিয়ে মোটা তার নেই। তুমি চিকন তার নিলে যে তড়িৎ বিশ্লেষণ হবে না তা না, হবে, কিন্তু দেখবা সেখানে পরিমাণটা খুবই কম থাকে, খুবই কম পরিমাণে বুদবুদ আকারে গ্যাস তৈরি হয়। ক্লিয়ার সবার কাছে? তাহলে আমাদের এই যে এখানে Na+, এটাকে বলি আমরা ক্যাটায়ন, CaTiON, আর Cl- এটাকে বলা হয় হচ্ছে অ্যানায়ন। আমি জানি না তোমাদের ব্যাচমেট যারা আসলে এগুলো না শিখে কলেজে যাবে, কলেজে একটা চ্যাপ্টারই আছে তড়িৎ রসায়ন, সেইখানে যে ওরা কি করবে আমি খুবই চিন্তা করে আমার খুব মায়া লাগে ওদের জন্য। আমি তো সেটা বলছিলাম, সারফেস এরিয়া কথাটা আমি শুনতে চাচ্ছিলাম, সারফেস এরিয়া, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাও যাও, যে আনসার দিছো দেখা হইলে বললো যে ভাই আনসার দিছে, এখন খাওয়ান। ওকে, আশা করি সবাই বুঝতে পারছি এখানে কাহিনীটা কি ঘটছে। তাহলে আমি দেখলাম যখন গলিত সোডিয়াম ক্লোরাইড হয় তখন সোডিয়াম জমা হয় ক্যাথোডে, ক্লোরিন জমা হয় অ্যানোডে। ওকে, এবার চিন্তা করো এই যে আমরা যে ইলেকট্রোপ্লেটিং এর কথা বলতেছি, এখানে যদি তড়িৎদ্বার হিসেবে তুমি একটা চামচ নিতা, ক্যাটায়ন তো ইলেকট্রন গ্রহণ করে তাই না? হ্যাঁ, ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে। তুমি যখন এই যে এইখানে একটা চামচ নিতা, সেই চামচের উপরে কি হইতো? সোডিয়াম জমা হইতো না? বুঝো এটা? আমি ধরো এই যে আমার হাতের ঘড়ি তো ইয়ে না, স্টিলের না, ধরো স্টিলের একটা ঘড়ি হিসাবে আমি এখানে ঝুলাই দিলাম, সেই ঘড়ির উপরে সোডিয়াম জমা হবে। আমি যদি সোডিয়াম জমা করতে না চাই, অন্য কিছু জমা করতে চাই, ধরো ক্রোমিয়াম জমা করতে চাই, তাহলে ক্রোমিয়ামের দ্রবণ নিব। তাহলে ক্যাথোডের উপরে যেহেতু জমা হয়, আমি টের পাচ্ছি যে এই ক্যাথোডকে কিছু একটা হিসেবে ব্যবহার করে তার উপরে প্রলেপ দেওয়া যায়। এই প্রসেসটাতেই এমিটেশন বানানো হয়, সিটি গোল্ড বানানো হয়, গ্যালভানাইজিং করা হয়, গ্যালভানাইজিং না করা হয়, ইলেকট্রোপ্লেটিং করা হয়, এই প্রসেসেই করা হয়। তো তুমি একটা জিনিস একটু মাথায় ঢুকায় রাখো, একটু পরে আমি পড়াবো, সেটা হচ্ছে ক্যাথোডের উপরে ধাতু জমে। এটা মাথায় ঢুকাও সবাই। হ্যাঁ, মাথায় ঢুকাইছো? ক্যাথোডে ধাতু জমে। অ্যানোডে সবসময় অধাতু জমে। এখন অধাতু তো জমে থাকে না, তো দুষ্ট জিনিস, ও ঢাস করে উপরে চলে যায়। এইখানে তড়িৎ দ্বারে কি ইলেকট্রোপ্লেটিং হয়? হ্যাঁ, তখন আমরা যখন তুমি ধরো কোন একটা স্টিলের স্কেলের উপরে তোর ইলেকট্রোপ্লেটিং করবা, যার উপর ইলেকট্রোপ্লেটিং করবা সেটা ক্যাথোড হিসেবে নিতে হয়, তখন অটোমেটিক্যালি ওর হিসেবে জমা হয়ে যায়। বুঝছো? নর্মালি যে এখানে ক্লিপ থাকে, ইন্ডাস্ট্রিতে একটা ক্লিপ থাকে, সেই ক্লিপ দিয়ে চামচ ঝোলানো হয়। আর এটা তো আর একটা ঝোলানো হয় না, কোটি 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 চামচ এরকম প্যারালালে ঝুলানো হয়, তখন সবার গায়ে একসাথে একই মানে পুরুত্বের প্রলেপ পড়ে। বুঝিয়াছি কাঁচা বাচ্চারা? আমার এখানে কারেন্ট চলে গেছিল 10 মিনিটের জন্য, আবার কারেন্টটা আসছে। আমার এই নতুন সেট আপটা দেওয়ার আগে কিছু স্মৃতিচারণ করি, যে এই সেট আপটা দেওয়ার আগের যে সেট আপ ছিল সেখানে কোনো পাওয়ার ব্যাকআপ ছিল না। তো আমি ক্লাস যখন শুরু হইতো তখনই ভয় থাকতাম যে আল্লাহ জানে কোন সময় কারেন্টটা চলে যায়। কারণ কারেন্ট চলে গেছে মানেই হইতেছে, তখন অবশ্য এত কারেন্ট যাইতেও না, কারেন্ট চলে গেলে মনে হইতেছে ক্লাসটা ওই সময়ের জন্য ওখানেই ব্রেক। কিন্তু এখন আসলে যখন আমি ক্লাস নেই বা ক্লাস রেকর্ড করি, তখন আসলে আমার কখনো কোনো ভয় লাগে না যে কারেন্ট চলে গেলে কি হবে, কারণ আমি জানি কারেন্ট চলে গেলে আমার ক্লাস অন্তত 1.5 ঘন্টা আমি নিতে পারবো, যে কোনো ক্লাসই শেষ হয়ে যাবে। একটা সমস্যা হয়, এসিটা বন্ধ হয়ে যায়। এসি তো আর ইসে চলে না, আইপিএসে চলে না এসি তো, তারপরও এসি বন্ধ হইলেও তো সমস্যা নেই, ক্লাসটা তো চালানো যায়। এই সবাইকে এই পর্যন্ত যা বুঝছি ক্লিয়ার হয়েছে? ইভেন আগে আমি কি করতাম, যে হতেছে আগে আমি এই যে কিছুক্ষণ পর পরই এই ফাইলটা সেভ করতাম। বুঝছো কেন সেভ করতাম? কারণ কারেন্ট চলে গেলে আমি যেটুকু অ্যানোটেট করছি, মানে যেটুকু আমি লিখছি, এগুলো চলে যেত সেভ না করলে। এখন ধরো আমি তোমাকে এতক্ষণ ধরে লিখে লিখে শিখাইলাম, কারেন্ট চলে গেল, এটুকু সেভই হইলো না, তখন পরে নিজেকে আবার লিখতে হতো তোমাদেরকে স্লাইডটা প্রোভাইড করার জন্য। কিন্তু এখনো দেখছি আমি কখনো সেভ করি না, কারণ আমি জানি যে আমার এই বোর্ড কারেন্ট চলে গেলেও চলবে। কি কোয়েশ্চেন তন্নি, বলো।
এবার আমরা একটু দেখলাম গলিত সোডিয়াম ক্লোরাইড, একেবারে সিম্পল কেস। এখন আমরা একটু দেখবো হচ্ছে লঘু সোডিয়াম ক্লোরাইড। 3 রকম সোডিয়াম ক্লোরাইড আমরা দেখবো, বুঝছো? একটা হচ্ছে গলিত, একটা হচ্ছে লঘু, আরেকটা তুমি দেখবে হচ্ছে গাঢ়। এখন লঘু কোনটা? লঘু মানে যেখানে পানি বেশি, তাই না? এটার অন্য কোনো কাজ আছে? ভাই আপনি কি আলকেমি একাই চালান? না না না, আলকেমি আমি একলা চালাই না, আলকেমির জন্য তো লোকজন রাখা আছে। তোমাদের পরীক্ষা নেয়, তোমাদের স্লাইড বানায় দেয়, তারপরে হচ্ছে তোমাদের ওই যে অ্যাপটা মেনটেন করে, এরপরে আলকেমি পেজ মেনটেন করে, লোকজন আছে। আর আমার যারা আছে আমি সবার সাথে কথা বলেই যে কোনো ডিসিশন নেই। ধরো এই যে কোর্স ফি যেটা ডিজাইন করা হয়, এটাও কিন্তু আমার একলা ডিসিশন না, বা হচ্ছে কোন কোর্সগুলো আসবে সেটাও আমার একলা ডিসিশন না। আমাকে তোমরা ক্যামেরার সামনে দেখো আর কি, কিন্তু ক্যামেরার পেছনে অনেক কাজ থাকে না। আলকেমি অ্যাপ আছে না, অ্যাপ। আলকেমি ওয়েবসাইটটাই তো নতুন ভাই, তোমরা জানো আলকেমির ওয়েবসাইটে তোমরাই প্রথম স্টুডেন্ট, জানো এটা? মানে তোমরা আমার কাছে স্পেশাল, কারণ আলকেমি নতুন সেটআপের তোমরা প্রথম স্টুডেন্ট, আলকেমি ওয়েবসাইটের তোমরা প্রথম প্রথম স্টুডেন্ট। আলকেমি ওয়েবসাইটটা কিন্তু এখনো পুরোপুরি ডেভেলপ না, এখনো ম্যাচিওর হয়নি কিন্তু। ওয়েবসাইটটার বয়স কতদিন হয়েছে? 20 দিন, 20 বা এরকম হয়েছে, হয়তো বা 2-3 সপ্তাহ হয়েছে। তুমি দেখবা ওয়েবসাইটের এখনো ফ্রন্ট পেজটা এখনো আমরা ঠিক করি নাই আর কি। যে বানাই দিচ্ছে ওর একটা পরীক্ষা চলে, পরীক্ষাটা শেষ হয়ে গেলে বলতেছে যে ভাই আপাতত ক্লাস তো নেওয়া যাচ্ছে, বাট ফ্রন্ট পেজটা, কভার পেজটা সুন্দর করব আমি। সো ও বলতেছে একটু ভাইয়া ওয়েট করুন। অ্যাপ কবে আসবে? আগে ওয়েবসাইটটা আমরা ম্যাচিওর করব সুন্দর মতো, এটা 2-3 মাসের মধ্যে হয়ে যাবে। ম্যাচিওর বলতে হচ্ছে ছোটখাটো টুকিটাকি কাজ, বেসিক জিনিস তো সব হয়েই গেছে। ধরো ফ্রন্ট পেজটা আরো সুন্দর করা, তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে যে সবকিছুর সারফেসটা আরো সুন্দর করা, এগুলো আমরা করবো আস্তে আস্তে। অন্য কারো হেল্প নেন, হেল্প তো নেওয়াই লাগে, তুমি হেল্প ছাড়া তো করতে পারবা না। তাহলে আমরা এখন দেখবো হচ্ছে লঘু সোডিয়াম ক্লোরাইড। এই লঘু মানে কি? এটা কি ইংলিশে বলে ডিলিউটেড বা ডাইলুটেড, মানে এখানে পানি বেশি, পানি বেশি। তো আমি যদি তোমাকে এটা এত কঠিন করে না দেখায়, যদি এরকম বলি যে লঘু সোডিয়াম ক্লোরাইডে কি কি থাকে, লঘু সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম আয়ন থাকবে, এই কাঁচা বাচ্চারা সোডিয়াম আয়নটা আসবে কই থেকে? সোডিয়াম ক্লোরাইড থেকে। আর এখানে কি থাকবে? এখানে Cl মাইনাস থাকবে, আবার এখানে H প্লাস থাকবে, আর এখানে OH মাইনাস থাকবে। প্রশ্ন আসতে পারে যে ভাই H প্লাস এবং OH মাইনাস কই থেকে আসলো? পানি থেকে আসলো। তাহলে আমাদের কাছে যখন লঘু সোডিয়াম ক্লোরাইড নিবা তখন 4টা আয়ন আছে। কি কি? সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন, এই 4টা আয়ন আছে। এবার যদি আমি ক্যাথোড চিন্তা করতে চাই, এখানে ক্যাথোডে যাওয়ার জন্য কে কে বসে আছে? এই বলো কাঁচা বাচ্চারা, ক্যাথোডে কে যাবে? ক্যাটায়ন যাবে। ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ। তোমাদেরকে একটা সস্তা বাংলা নিয়ম শেখাই, সস্তা বাংলা নিয়ম বাট ইফেক্টিভ। সেটা হচ্ছে ক্যাটায়ন কোনটা আর অ্যানায়ন কোনটা অনেক সময় স্টুডেন্টরা ভুলে যায়। তো যদি তোমার এরকম বাতিক থাকে যে ভুলে যাও, তখন আমি তোমাকে একটা টেকনিক শেখাই দিই, সস্তা বাংলা কিন্তু কাজে লাগে। দেখো এই যে মাইনাস না, 4টা মাইনাস আমি লিখলাম, তো মাইনাসটা এই যে কাটো, কাটলাম কাটলাম কাটলাম, মাইনাসটা কাটলে হয় প্লাস। তাহলে প্লাস মানে কি? কাটা চার্জ। প্লাস মানে কাটা চার্জ, কাটা চার্জের সাথে কোনটা মিলে? ক্যাটায়ন মিলে না? তো এই পজিটিভটা হচ্ছে ক্যাটায়ন, কাটা চার্জ ক্যাটায়ন, মনে রেখো যদি কেউ ভুলে গিয়ে থাকো। তাহলে ক্যাথোডে যাওয়ার জন্য আমার কাছে এখন 2জন আছে, একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে হাইড্রোজেন। বাট 2জন একসঙ্গে যাবে না, 2জন কখনোই একসাথে যাবে না, যে কোনো একজন যাবে। এখন এই যে একজন যাবে তখন একটা কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনে কে জিতবে সেইটা কয়েকটা ফ্যাক্টর দিয়ে নির্ধারিত হয়। আমরা সেগুলো একটু দেখব। দেখি এখানে লেখা আছে কিনা। কোথাও কি লেখা আছে? না, লেখা নাই। তো একটা এক্সট্রা স্লাইড অ্যাড করে আমি এটা লিখে দেই, সেটা হচ্ছে এইটা।
যে একাধিক ক্যাটায়ন বা অ্যানায়ন থাকলে একাধিক ক্যাটায়ন, অ্যানায়নের জন্য এই কথা প্রযোজ্য, অ্যানায়ন থাকলে কোনটি চার্জ মুক্ত হবে? কোনটি চার্জ মুক্ত হবে তা তিনটি বিষয়ের উপরে নির্ভর করে। তা তিনটি বিষয় দ্বারা নির্ধারিত হয়। এই যে আমাদের এখানে যে ঘটনাটা ঘটলো, যে একাধিক ক্যাটায়ন অথবা অ্যানায়ন যদি থাকে তাহলে যে কোনো একটা চার্জ মুক্ত হয়। এখন কোনটা চার্জ মুক্ত হবে সেটা তিনটা বিষয় দিয়ে নির্ধারিত হয়। এখন আমরা একটু দেখবো যে সেই তিনটা বিষয় আসলে কি কি। উপরে পাঠাই দিই। প্রথম হচ্ছে সিরিজে অবস্থান। একটা সিরিজ বা একটা সারি, সেই সিরিজে অবস্থান, কার অবস্থান? ওই যে যাদের মধ্যে কম্পিটিশন চলতেছে তার মধ্যে অবস্থান। আমি একটু পরে বোঝাচ্ছি এটা। 2 নম্বর হচ্ছে ঘনমাত্রা, আর 3 নম্বর হচ্ছে কোন তড়িৎদ্বার তুমি নিছো সেটা। 3 নম্বর নিয়ে আমরা কথা বলবো না, 3 নম্বর নিয়ে আমরা ইন্টারে গিয়ে বিস্তারিত পড়বো। তো আমরা আসলে এই দুটো নিয়ে কথা বলবো, সিরিজে অবস্থান, আর আমরা কথা বলবো হতেছে ঘনমাত্রা, এইটা এবং হতেছে এইটা। এবার একটু দেখি সিরিজ বলতে আসলে কি বোঝাচ্ছে। আমরা একটু এই জায়গাটাতে ফেরত যাই। এখানে একটা সিরিজ আছে, এটাকে আমি একটু টেনে কান ধরে নিচে নামাবো। টেকনোলজিয়া। এই যে দেখো, ক্যাটায়নের একটা সিরিজ হয়, অ্যানায়নের একটা সিরিজ হয়। লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, টিন, লেড, হাইড্রোজেন, কপার, সিলভার এবং হচ্ছে মার্কারি। এটাকে বলা হয় ধাতুর সক্রিয়তা সিরিজ। তো ধাতুর সক্রিয়তা সিরিজ, এটা যে কে না কে ম্যাকগাইভার এলো কি জানি একটা ছন্দ আছে, মানে আমি আসলে ছন্দ দিয়ে মুখস্থ করিনি আমার জীবনে, আমি এমনি মুখস্থ করতাম। বেশি ছন্দ মনে রাখলে কিন্তু ঝামেলা আছে। বেশি ছন্দ মনে রাখলে পরীক্ষার হলে তোমার ছন্দ মনে থাকবে, কিন্তু ভাই ওই ছন্দটা তুমি কি মুখস্থ করার জন্য পড়ছিলা এটা কিন্তু ভুলে যাবে একটা সময়। ছন্দ 100টা টপিক পড়লে 2টা 5টা টপিক ছন্দ দিয়ে মনে রাখা যায়, কিন্তু তুমি যদি 100টার মধ্যে 95টাই ছন্দ দিয়ে মনে রাখো, যারা মেডিকেল ক্যান্ডিডেট হবে ভবিষ্যতে এদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায় যে সব কিছুর মধ্যে একটা ছন্দ ঢুকায়। তখন দেখা যায় ছন্দ মনে আছে কিন্তু ওই ছন্দ কেন মুখস্থ করছে এটা মনে নাই। চেষ্টা করবা ছন্দ না মনে রেখে নর্মালি মনে রাখা, আর 2-1টা ছন্দ মনে রাখতেই পারো। তো এটা ধাতুর সক্রিয়তা সিরিজ, কে না কে ম্যাকগাইভার এলো জানো, হ্যাঁ কি জানি। এখন এই দুইটার মধ্যে আমরা কাদেরকে নিয়ে ডিল করছি আপাতত এই কেসে? এই যে একটা হচ্ছে হাইড্রোজেন, একটা সোডিয়াম। তো ভাই কে সক্রিয় ধাতু? এটা তো আমরা এমনিই বুঝি সোডিয়াম সক্রিয় ধাতু, তাই না? তো এই সিরিজে যে উপরে সে হচ্ছে সক্রিয়, তাহলে সোডিয়াম ধাতু হিসেবে সক্রিয় মানে সে সহজে ইলেকট্রন দান করতো। এখন সোডিয়াম, হাইড্রোজেন আর সোডিয়ামের কম্পেয়ার করলে সোডিয়াম সহজে দান করতো, কিন্তু কাঁচা বাচ্চারা এই বিক্রিয়াতে বা এইখানে কি সোডিয়াম বা হাইড্রোজেন কি ইলেকট্রন গ্রহণ করতে যাবে না দান করতে যাবে? কি মনে হয়? গ্রহণ করতে যাবে না? দান তো করে ফেলছে। তাহলে গ্রহণ করলে সোডিয়াম আগে যেত, দান করার ক্ষেত্রে কি আগে যাবে? হাইড্রোজেন আগে যাবে। তাহলে তোমাকে বলতে চাচ্ছি সিরিজে অবস্থান মানে হইতেছে এই সিরিজটা এমনভাবে ডিজাইন করা যার অবস্থান নিচে সে আগে চার্জ মুক্ত হবে, যার অবস্থান নিচে সে আগে। এটা কেবল মনে রাখবা LIFO, লিফো। এই লিফো বুঝো? এটা একটা বাস্তব উদাহরণ দিই। লিফো হচ্ছে যারা জুমার নামাজ পড়তে যাও ঢাকায় শুক্রবারে,
আমি অনেকের মধ্যে এই প্রবণতা দেখছি যে অনেকে একেবারে শেষে যায় নামাজ পড়তে। 2টা নামাজ হইলে ও যাবে হতেছে একটা 27 বা একটা 28, এবং ও গিয়ে মসজিদের মধ্যে জায়গা পাইলো, নর্মালি ঢাকার মসজিদগুলো ম্যাক্সিমাম তো 3 তলা 4 তলা 5 তলা হয়, তো ও উপরে উঠবে না। ও কেন উপরে উঠবে না? কারণ ওর ধারণা আমি যদি উপরে উঠি 5 তলায় উঠি তাহলে ফরজ 2 রাকাত শেষ করেই তো আমাকে বের হয়ে আসতে হবে। তো ফরজ 2 রাকাত শেষ করে যদি বের হয়ে আসতে হয় তাহলে আমি তো উপরে উঠলে আমার তো দেরি হয়ে যাবে, সিঁড়িতে অনেক ভিড় হয়। এই জন্য ওই করে কি, রাস্তায় দাঁড়ায়। রাস্তায় তো নর্মালি যে ম্যাট বিছাই দেয় তার উপর ও জায়নামাজ নিয়ে যায়, জায়নামাজে রাস্তায় দাঁড়ায়। তাহলে ওর উদ্দেশ্য থাকে এইটা। লিফো, লিফো মানে হচ্ছে লাস্ট ইন, ও লাস্টে ইন করবে। এফ ও মানে ও ফার্স্ট আউট, সবার আগে বের হবে, বুঝছো? সো লাস্ট ইন ফার্স্ট আউট, এটা হচ্ছে নর্মালি বাংলাদেশে ইয়াং যারা আছে ওরা শুক্রবারে নামাজ পড়তে গেলে এই থিওরি ফলো করে, লাস্ট ইন ফার্স্ট আউট, শেষে যাবে সবার আগে বের হবে। এখন এই যে বলতেছিলাম যে ধাতু হিসাবে সক্রিয় সোডিয়াম, ইলেকট্রন দান করলে সব থেকে সোডিয়াম সক্রিয় হইতো, কিন্তু এখন যেহেতু ওরা গ্রহণ করতে যাবে এই জন্য এবার লিফো হয়। লিফো মানে লাস্ট যে আছে, ইন হয়েছে যে, এখন সে ফার্স্ট আউট মানে সে আগে চার্জ মুক্ত হবে, মনে থাকবে লিফো। একটা হয় লিফো, একটা হয় ফিফো। ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আগে গেছে সে আগে বের হবে, আর লিফো হচ্ছে যে শেষে গেছে সে আগে বের হবে। মনে থাকবে তো? লিফো ফিফো এগুলো আসলে খুব কমন টার্ম। তুমি ওই যে যখন হচ্ছে মিলিটারি ট্রেনিং বা ওইসব জায়গায় ইভাকুয়েশনের সময় লিফো ফিফো এই টার্মিনোলজিগুলো খুব ব্যবহার করা হয়। একটা হচ্ছে ফিল আছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি বলে, এই দুইজনের কম্পিটিশনে ইঁদুর দৌড় রেসে কে জিতে যাবে? জিতে যাবে সোডিয়াম, তাই না? সোডিয়াম না হাইড্রোজেন? হাইড্রোজেন জিতবে। তাহলে হাইড্রোজেন যেহেতু H2 হিসাবে থাকে, 2টা হাইড্রোজেন 2টা ইলেকট্রন দান করে তৈরি করে হচ্ছে H2। সোডিয়াম কিন্তু পাত্তা পাইল না, তাহলে ক্যাথোডে আমার কে যাবে? হাইড্রোজেন যাবে। এই ক্যাথোডে হাইড্রোজেন যাবে, সোডিয়াম গেল না আর কি, পারে নাই, কম্পিটিশনে টিকে থাকতে পারে নাই। এবার দেখি অ্যানোডে কে যাবে? অ্যানোডে যাওয়ার জন্য আমাদের দুজন কম্পিটিটর আছে, একজন হচ্ছে ক্লোরিন আর একজন হচ্ছে হাইড্রোক্সিল। এবার দেখি এই সিরিজে কে নিচে আছে? হাইড্রোক্সিল নিচে আছে না? এই ছোট তাই ওর মর্যাদা বেশি, হ্যাঁ ঠিক আছে, যে জানলে মনে রাখে। ও এইটা মনে রাখার একটা ছন্দ শিখাই দিব, এটা মনে রাখার একটা ছন্দ আমি তোমাদের কাছ থেকে শিখছি, তোমাদের মানে স্টুডেন্টদের কাছ থেকে শিখছি। ছন্দটা হইতেছে এইটা, নাসায় কোলা ব্যাং নাসায় কোলা ব্যাং আজ হাসে। নাসায় কোলা ব্যাং আজ হাসে, ছন্দ। এখন বুঝাই দিই কোনটা আসলে কি। না মানে হচ্ছে এই যে নাইট্রেট, বুঝছো? না মানে হইতেছে নাইট্রেট, লিখে না দেই। না মানে নাইট্রেট, সাই মানে সালফেট, কোলা মানে ক্লোরাইড, ব্যাং মানে ব্রোমাইড, আজ মানে আয়োডাইড, আর হাসে মানে হাইড্রোক্সিল। সুন্দর না বলো? নাসায়, এটা আরো বেশি কঠিন। নাসায় কোলা ব্যাং আজ হাসে। ভাই এগুলো আমি নিজে কখনো বানাই নাই, আমি তোমাদের কাছ থেকে শুনছি, মানে স্টুডেন্টদের কাছ থেকে শুনে এটা দেখছি। এখন ভাই সোজা কথা বলি, ক্লোরিন আছে হাইড্রোক্সিল আছে, কে আগে যাবে? হাইড্রোক্সিল আগে যাবে, তাই না? তাহলে আমার এখানে হাইড্রোক্সিল আগে গেল, হাইড্রোক্সিল আগে গিয়ে আমার এখানে অ্যানোডে তৈরি হবে হাইড্রোক্সিল। এখন হাইড্রোক্সিলের বিক্রিয়াটা তোমাকে একটু বুঝাই দেই। দেখো একটা কোলা ব্যাং হাসে, হ্যাঁ কোলা ব্যাং ছিল না, একটা হাইড্রোক্সিল একটা ইলেকট্রন দান করে একটা OH গঠন করে, মানে তোমাদের বইতে সরাসরি এটা লেখা আছে, হাইড্রোক্সিল 4টা ইলেকট্রন দান করে 2 অণু পানি তৈরি করে আর তৈরি করে অক্সিজেন। বইতে তুমি সরাসরি এইটা দেখবা, কিন্তু এইটা কিভাবে হয় সেটা স্টুডেন্ট আসলে ফিল করতে পারে না, বুঝে না। আমাদের কাছে বহুবার প্রশ্ন করছে যে ভাইয়া এই 4টা হাইড্রোক্সিল 4টা ইলেকট্রন দান করে কেন 2 অণু পানি আর 1 অণু অক্সিজেন তৈরি করে, এটা একটু বুঝাই দেন। সো বইতে তুমি সরাসরি এই লাইনটাই পাবা, সেটা স্কুলের বই বলি
বা সেটা কলেজের বই বলি। এখন আমি একটু বুঝাই দিচ্ছি এটা কিভাবে ঘটে। ঘটে হইতেছে একটা একটা করে বুঝাই, ঘটনা কিন্তু এটাই ঘটে। এখন আমি তোমাকে বুঝাই দিচ্ছি কেন এরকম হয়। আচ্ছা, একটা হাইড্রোক্সিল যখন একটা ইলেকট্রন দান করে তখন OH হয়। ওর উপরে যে একটা চার্জ ছিল সেই চার্জটা মুক্ত হয়ে গেল। নেগেটিভ মানে সে ইলেকট্রন গ্রহণ করে এই চার্জটা হয়েছিল, দান করে দিল, ওই চার্জটা হয় না। কিন্তু OH বলে কি কোনো যৌগ হয়? হয় না তো। OH বলে কোনো যৌগ হয় না আসলে। তাহলে আমি একে 2 দিয়ে গুণ করি। দুইটা হাইড্রোক্সিল দুইটা ইলেকট্রন দান করে কি তৈরি করে? দুইটা হাইড্রোজেন এবং দুইটা অক্সিজেন। আসলে তৈরি করে সে হইতেছে এক অণু পানি আর একটা অক্সিজেন তৈরি করে। দেখো, দুইটা হাইড্রোক্সিল দুইটা ইলেকট্রন দান করে কি তৈরি করে? এক অণু পানি আর একটা অক্সিজেন তৈরি করে। মানে মোট চারটা, মোট হচ্ছে দুইটা অক্সিজেন ফ্রি হয় আর দুইটা হাইড্রোজেন ফ্রি হয়। এই হচ্ছে সেই দুইটা হাইড্রোজেন আর এই হচ্ছে সেই দুইটা অক্সিজেন। কিন্তু আমরা তো জানি নেচারে আসলে ও থাকে না, O2 হিসাবে থাকে। তাহলে O2 হিসাবে পাইতে হলে আমার আরো একটা এরকম রিঅ্যাকশন দরকার, আরেকটা অক্সিজেন তৈরি করা দরকার। তাহলে এই রিঅ্যাকশনটাকে ডাবল করতে হবে। এই রিঅ্যাকশনটাকে ডাবল করলে যে 4 দিয়ে গুণ করলো, 4 আর মানে 2 দিয়ে গুণ করলে এখানে 4টা হাইড্রোক্সিল থাকে, 4টা ইলেকট্রন হয়, 2 অণু পানি হয়, একটা O2 হয়। বুঝতে পারছো কিভাবে হয়েছে? এবার মজার ব্যাপারটা তুমি খেয়াল করছো? এই যে সোডিয়াম একটা মানে অবুঝ শিশু, সে তার কোনো তড়িৎ বিশ্লেষণ হইল না। ক্লোরিন একটা অবুঝ শিশু, তার কোনো তড়িৎ বিশ্লেষণ হইল না। তুমি যদিও নিলা সোডিয়াম ক্লোরাইড, কিন্তু তড়িৎ বিশ্লেষণ আসলে পানির তড়িৎ বিশ্লেষণ হইল না। এই যে হাইড্রোজেন তৈরি হলো আর অক্সিজেন তৈরি হলো, এই পানিতে তুমি টের পাবা না। পানির মধ্যে পানি তৈরি হয়েছে, টেরই পাবা না। যেহেতু লঘু নিছি, ওখানে পানি বেশি, সো আলটিমেটলি পানির তড়িৎ বিশ্লেষণই হয়েছে। তাহলে আমি প্রথমে দেখলাম সোডিয়াম ক্লোরাইড যখন গলিত নিব তখন সেখানে তৈরি হয়, ক্যাথোডে তৈরি হয় সোডিয়াম, অ্যানোডে তৈরি হয় ক্লোরিন। সোডিয়াম ক্লোরাইড যখন আমি লঘু নিচ্ছি, ডাইলুটেড নিচ্ছি, তখন ক্যাথোডে তৈরি হয় হাইড্রোজেন, অ্যানোডে তৈরি হয় অক্সিজেন। সোডিয়াম ক্লোরাইডের কোনো নামগন্ধই নাই। এরা ওই যে অনেকটা দুধ ভাতের মতো আর কি, সাথেও নাই পাছেও নাই, খালি হইতেছে। এখানে কি গ্যালভানাইজিং হয়? না না রূপ, গ্যালভানাইজিং করার জন্য জিঙ্ক দেওয়া লাগে, সোডিয়ামের সাথে গ্যালভানাইজিং এর সম্পর্ক নাই। এবার আমরা একটু দেখব যে গাঢ় সোডিয়াম ক্লোরাইড। গাঢ় গলিত না, কিন্তু গলিত মানে পানি নাই, আর গাঢ় মানে সেখানে পানি আছে। আমি যদি গাঢ়টাকে আমার মতো করে দেখাই, এত হিজিবিজি লেখা না দেখাই, গাঢ় সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম বেশি আছে, ক্লোরাইড আছে, H+ আছে এবং হাইড্রোক্সিল আছে। এই 4 জন আছে। ধুর, গাঢ় NaCl, গাঢ় সোডিয়াম ক্লোরাইড। তাহলে কাঁচা বাচ্চারা, লঘুতে কিন্তু পানি অনেক বেশি ছিল, আর গাঢ়তে কিন্তু পানি আছে কিন্তু অত নাই। এখানে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা বেশি। তাহলে এবার যদি আমি ক্যাথোড চিন্তা করি, আর অ্যানোড চিন্তা করি, এইবারে তো কম্পিটিশন হবে। ক্যাথোডে যাওয়ার জন্য আমার কে কে বসে আছে? ক্যাথোডে যাওয়ার জন্য বসে আছে হাইড্রোজেন এবং সোডিয়াম। তুমি জানো যে অবস্থানের জন্য এখানে কে প্রায়োরিটি পাবে? হাইড্রোজেন প্রায়োরিটি পাবে না? যদি আমি অবস্থান চিন্তা করি, আমি জানি লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে যে নিচে সে আগে যাবে। তাহলে আমাদের ভাইয়ের নিচে কি আছে? নিচে আছে হাইড্রোজেন। তার মানে এইখানেও ক্যাথোডে গিয়ে যাবে হাইড্রোজেন যাবে। ইজি পিজি লেমন স্কুইজি। তাহলে হাইড্রোজেন যাবে, দুইটা হাইড্রোজেন প্লাস দুইটা ইলেকট্রন সমান তৈরি করে H2। এবারে সে অ্যানোডে কে যাবে? এই কাঁচা বাচ্চারা, অ্যানোডে যাওয়ার জন্য কে কে বসে আছে? অ্যানোডে যাওয়ার জন্য বসে আছে এই যে ক্লোরিন এবং এটা হচ্ছে হাইড্রোক্সিল। সবাই একটু লেখা বন্ধ করো, খাতায় লেখা বন্ধ করো, কমেন্টে লেখা বন্ধ করো। আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনো, একেবারে একাগ্র চিত্তে শুনতে হবে আমার কথা। অন্য কোনো চিন্তা এখন করা যাবে না। তুমি খেয়াল করছো যে আসলে এই যে একটা সিরিজ বানানো হয়েছে,
সেই সিরিজের কাহকে উপরে রাখা হয়েছে, কাহকে নিচে রাখা হয়েছে, কোন একটা বেসিসে তো রাখা হয়েছে। সেই বেসিসটা এখনো তোমাদের বলবো না, এটা সাসপেন্স থাকো, কলেজে গিয়ে শিখবা। মানে এরে যে আমি উপরে রাখছি আর এরে যে আমি নিচে রাখছি, অবশ্যই কোনো একটা কারণে রাখছি, কিছু একটা প্যারামিটারে রাখছি, সেই জন্যই তো রাখছি। এখন সেই প্যারামিটারগুলো আসলে ধাতুর জন্য খুবই স্ট্রং, মানে এর থেকে এর পার্থক্য অনেক বেশি, বুঝছো? সোডিয়াম আর ক্লোরিন এর মধ্যে পার্থক্য অনেক বেশি, বিভব অনুযায়ী করা হয়েছে আর কি। তো এই জন্য যখন আমরা ধাতু চিন্তা করি বা ক্যাটায়ন চিন্তা করি, তখন অবস্থানকেই বেশি গুরুত্ব দেই, যে নিচে সে সবসময় অবস্থান অনুযায়ী আগে চার্জ মুক্ত হবে। কিন্তু দেখো তো প্যারামিটারগুলোর মধ্যে বা যতগুলো ফ্যাক্টর ছিল, সেই ফ্যাক্টরগুলোর মধ্যে ঘনমাত্রা একটা ব্যাপার ছিল না? এই যে ঘনমাত্রা, শুধু তো সিরিজে অবস্থান দিয়ে আমি এতক্ষণ ধরে করে ফেললাম, ঘনমাত্রার ব্যাপারটা ওখানে লাগে নাই। ঘনমাত্রাও কিন্তু একটা ফ্যাক্টর। এখন আমি যদি আমাদের এই কেসটা চিন্তা করি, যে কেসটা আমরা তখন দেখাইলাম, গাঢ় সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এই যে হাইড্রোক্সিল আর হচ্ছে ক্লোরাইড, বলতো ভাই কার ঘনমাত্রা বেশি এখানে? এই দুইটার মধ্যে ঘনমাত্রা কার বেশি? তুমি গাঢ় সোডিয়াম ক্লোরাইড নিছো না, তার মানে এখানে ঘনমাত্রা কার বেশি? ক্লোরিনের বেশি না? সো ক্লোরিনের ঘনমাত্রা বেশি, ভালো কথা, ক্লোরিনের ঘনমাত্রা বেশি। এই যে ঘনমাত্রা বেশি দেখা এখানে ওই অবস্থানটার ব্যাপারটা আমরা আমলে না নিয়ে ঘনমাত্রার জন্য আসলে কে চার্জ মুক্ত হয়? ঘনমাত্রার জন্য চার্জ মুক্ত হয় হতেছে ক্লোরিন। তাহলে এখানে দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন দান করে Cl2 হয়। লিখে নাও, আমি বলতেছি, তোমাদের মনে অনেক প্রশ্ন আসতেছে, সেগুলো বলে দিচ্ছি একটু পরে। আচ্ছা, আমাকে একজন বলছে যে ভাই বুঝবো কিভাবে কার ঘনমাত্রা বেশি? দেখো গাঢ় সোডিয়াম ক্লোরাইড না, গাঢ় মানে কি? সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা এখানে বেশি, তাহলে পানির ঘনমাত্রা তো এখানে কম না? লঘু যখন হয়েছিল তখন পানি বেশি ছিল, সোডিয়াম ক্লোরাইড কম ছিল। লঘু মানে সোডিয়াম ক্লোরাইড পাতলা, গাঢ় মানে সোডিয়াম ক্লোরাইড ঘন, তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড বেশি নেওয়া হয়েছে, ওইখান থেকে আমরা বুঝছি। এবার লিখে হলে দেখো তো তোমার মনে এই প্রশ্নটা জাগছে কিনা। আচ্ছা ভাইয়া, ঘনমাত্রার দোহাই দিয়ে ক্লোরিনকে পাঠাই দিলেন, ক্লোরিনকে অবমুক্ত করে দিলেন, মুক্ত করে দিলেন, স্বাধীন করে দিলেন ঘনমাত্রার দোহাই দিয়ে, তাহলে ঘনমাত্রার দোহাই দিয়ে সোডিয়ামকে কেন মুক্ত করে দিলেন না? এই প্রশ্ন আসে নাই মনে? অথবা অবস্থানের দোহাই দিয়ে আপনি হাইড্রোজেনকে এখানে হইতেছে চার্জ মুক্ত করে দিলেন, তাহলে অবস্থানের দোহাই দিয়ে হাইড্রোক্সিলকে কেন চার্জ মুক্ত করলেন না? এই প্রশ্ন তোমার মনে আসতেছে কোমলমতির হৃদয়ে। এখানে কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেছে কিন্তু, যে ভাই আপনি অবস্থানের দোহাই দিয়ে ক্যাটায়ন পাঠাই দিলেন, হাইড্রোজেন নিচে আছে, যদি ক্লোরিনের ঘনমাত্রা বেশি হয় তাহলে সোডিয়ামের ঘনমাত্রাও তো বেশি হবে, সোডিয়াম তো কোনো দোষ করে নাই, ক্লোরিনের ঘনমাত্রা যা সোডিয়ামের ঘনমাত্রা তো তাই, তাই না? এখন আমি ডাবল স্ট্যান্ডার্ড কি করছি? অবস্থানের দোহাই দিয়ে ক্যাটায়নকে মুক্ত করছি আর ঘনমাত্রার দোহাই দিয়ে অ্যানায়নকে মুক্ত করছি, কিন্তু দুই ক্ষেত্রে তো আমার একই প্যারামিটার দেওয়া উচিত ছিল, তাইলে তো দুই ক্ষেত্রে একই হিসাব নিকাশ আসতো। এইটা কি সবাই বুঝতে পারছো আমি যে প্রশ্নটা তোমাদেরকে বলছি? আবারও বলি, দেখো, যেহেতু এইবার সোডিয়াম ক্লোরাইড হইতেছে গাঢ়, তার মানে এখানে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা বেশি, সোডিয়ামের ঘনমাত্রা বেশি, ক্লোরিনের ঘনমাত্রা বেশি, কারণ সে হইতেছে গাঢ়। এখন আমি যখন ক্যাথোড চিন্তা করলাম, ক্যাথোডে যদিও সোডিয়ামের ঘনমাত্রা বেশি, কিন্তু অবস্থানের জন্য বললাম হাইড্রোজেন চার্জ মুক্ত হয়, বাস্তবে হাইড্রোজেনই চার্জ মুক্ত হয়। আমি যখন অ্যানায়ন চিন্তা করলাম, তখন অবস্থানজনিত কারণে হাইড্রোক্সিল আগে যাওয়ার কথা, কারণ ও সিরিজে নিচে আছে। তাহলে অবস্থান অনুযায়ী যদি হাইড্রোক্সিল আগে যাওয়ার কথা, যদি অবস্থান অনুযায়ী আগে যাওয়ার কথা, তাহলে ভাই হাইড্রোক্সিলের ক্ষেত্রে আমাকে ওকে পাঠানোর কথা ছিল, কিন্তু আমি এখানে ঘনমাত্রার কথা বলে ক্লোরিনকে পাঠিয়ে দিচ্ছি। এবার ডাবল স্ট্যান্ডার্ড কেন করছি সেটা একটু বুঝাই। মনে রাখবা ক্যাটায়নের এই যে সিরিজটা, সেই সিরিজে খেয়াল করছো এর আর এর পার্থক্য অনেক বেশি, মানে মোটামুটি ক্যাটায়নের জন্য এই বিভবটা হচ্ছে বেশি ভূমিকা রাখে, বা এই অবস্থানটা বেশি ভূমিকা রাখে। তুমি দেখবা ইন্টারে উঠে আরো যখন উদাহরণ দেখবা, তখন ক্যাটায়নের জন্য আমরা মোস্ট অফ দ্য টাইমে 99% কেসে এই অবস্থানটা দিয়ে সমাধান করে ফেলি, ক্যাটায়নের জন্য অবস্থান দিয়ে সমাধান হয়ে যায়। আর অ্যানায়নের আসলে এরা তো খুব, এদের যে বিভবগুলো আছে, এদের যে মানগুলো আছে খুব কাছাকাছি মান, এইখানে আসলে ঘনমাত্রার ইফেক্টটা বেশি কাজ করে। যদিও যদি লঘু হয় তাহলে তো ওখানে হিসাবটা বাড়ছিল, লঘুর ক্ষেত্রে কি ছিল? হাইড্রোক্সিলের ঘনমাত্রা বেশি ছিল, তখন ঘনমাত্রার জন্য হাইড্রোক্সিল প্রায়োরিটি পাইতো,
অবস্থানের জন্য হাইড্রোক্সিল প্রায়োরিটি পাইতো, সেকেন্ড কেস আমরা যেটা দেখাইছি। কিন্তু এইখানে আসলে ঘনমাত্রার জন্য হাইড্রোক্সিল হেরে যাচ্ছে ক্লোরাইড। তাহলে তুমি এই তিনটা কেস মনে রাখো। তিনটা কেস হইতেছে, গলিত সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম তৈরি হয়, ক্লোরিন তৈরি হয়। লঘু সোডিয়াম ক্লোরাইডে হাইড্রোজেন তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়। আর গাঢ় সোডিয়াম ক্লোরাইডে হাইড্রোজেন তৈরি হয়, ক্লোরিন তৈরি হয়। মনে থাকবে, ক্যাটায়নের জন্য আমরা অবস্থানকে বেশি প্রায়োরিটি দিব, আর অ্যানায়নের জন্য আমরা ঘনমাত্রাকে বেশি প্রায়োরিটি দেব। এই হচ্ছে মেইন ঘটনা। দুই ক্ষেত্রে একই প্যারামিটার দেওয়া যাবে না, কারণ দুইটার সিরিজ একই রকমের না। দুইটা জিনিস একই রকম হলে একই প্যারামিটার দেওয়া যেত। আর এখানে দ্রবণে কি তৈরি হয়? এই কাঁচা বাচ্চারা, ক্যাথোডে হাইড্রোজেন চলে গেল, এই যে এটা চলে গেছে, আর অ্যানোডে ক্লোরিন চলে গেছে, তাহলে বাকি থাকে সোডিয়াম হাইড্রোক্সাইড না? সো দ্রবণে তুমি পাবা সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্লিয়ার? যাক, মাশাল্লাহ। এবার তোমাদেরকে আমি একটা লিস্ট করে দেই, এই তিনটা জিনিস একটু যদি একসাথে করে দিই সাম আপটা। একটা হচ্ছে NaCl গলিত, NaCl গাঢ়, NaCl লঘু। এই কাঁচা বাচ্চারা দেখো তো ভাই, যখন সোডিয়াম ক্লোরাইড গলিত হয় তখন এখানে তৈরি হয় কি কি? এখানে তৈরি হয় হচ্ছে সোডিয়াম, আর এখানে তৈরি হয় হচ্ছে ক্লোরিন। সোডিয়াম তৈরি হয়, ক্লোরিন তৈরি হয়। যখন NaCl গাঢ় তৈরি হয়, গাঢ় নেই, তখন এখানে কি তৈরি হয়? হাইড্রোজেন, এখানে তৈরি হয় হচ্ছে ক্লোরিন, মাত্র যেটা দেখলাম। আর যখন NaCl লঘু নেই, তখন এখানে তৈরি হয় হাইড্রোজেন, আর এখানে তৈরি হয় অক্সিজেন। এই হচ্ছে আমাদের ঘটনা। এবার তো ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, ক্লিয়ার হয়েছে। তাহলে এই জিনিসটুকু দেখো, এত জিনিসটুকু কিন্তু খুব একটা সহজ না। এত সময় নিয়ে আমি বোঝাচ্ছি, এত ধীরে সুস্থে হেসে খেলে বোঝাচ্ছি, তারপরে কিন্তু বুঝতে কষ্ট হচ্ছে। কষ্ট হওয়াটা খুবই স্বাভাবিক। এবং কলেজে গিয়ে যখন ওই চ্যাপ্টারের মধ্যে এই অংশটুকু পড়বা, খুবই ছোট্ট একটা পার্ট, এবং দেখবা যে ভাইয়া যা পড়াবে একটু তাড়াতাড়ি পড়ে চলে গেছে এই অংশটুকু, তখন কিন্তু বুঝতে আরো কষ্ট হবে। এই জন্যই ক্লাসগুলো নেওয়া আসলে। তাহলে আমি লং স্টোরি শর্ট যদি সংক্ষেপে রিক্যাপ করি, তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়াইলো হইতেছে আমাদের যে এই যে তড়িৎ বিশ্লেষণ মানে কি? তড়িৎ বিশ্লেষণ মানে তড়িৎ দ্বারা বিশ্লেষণ। ভালো কথা। তড়িৎ দ্বারা বিশ্লেষণ মানে কোনো একটা যৌগকে আমি বিদ্যুতের সাহায্যে, কোনো একটা যৌগকে বিদ্যুতের সাহায্যে তার উপাদানে ভাগ করব, এই প্রসেসটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ করতে গেলে আমার তড়িৎদ্বার লাগে। তড়িৎদ্বার হতেছে অ্যানায়ন এবং ক্যাথোড এবং অ্যানোড। ক্যাথোড কোনটা? যেখানে বিজারণ ঘটে সেটা ক্যাথোড ও মাইনাসের সঙ্গে যুক্ত থাকে। আর অ্যানোড কোনটা? যেটাতে জারণ ঘটে সেটা হতেছে অ্যানোড। তো লিখে দিই, ক্যাথোড হতেছে মাইনাসের সঙ্গে যুক্ত থাকে, নেগেটিভ, আর অ্যানোড হচ্ছে প্লাসের সঙ্গে যুক্ত থাকে, সে হচ্ছে পজিটিভ। কিন্তু যদি অ্যানোড ক্যাথোডের সংজ্ঞা চাই, তাহলে সংজ্ঞা কিন্তু এইটা, যেখানে জারণ ঘটে সেটা অ্যানোড, যেখানে বিজারণ ঘটে সেটা ক্যাথোড। এরপরে দেখলাম গলিত সোডিয়াম ক্লোরাইডে যখন তড়িৎ বিশ্লেষণ করবা, তখন সোডিয়াম যাবে ক্যাথোডে, ক্লোরিন যাবে অ্যানোডে। আর তোমাদেরকে একটা জিনিস মুখস্থ করতে বলছিলাম, যে ক্যাথোডে ধাতু জমে, এইটা দেখবা এখন আমাদের কাজে লাগবে। এরপরে আসে হতেছে, যদি আমি লঘু সোডিয়াম ক্লোরাইড নিই তাহলে হাইড্রোজেন যায় এবং অক্সিজেন যায়। যদি আমি গাঢ় সোডিয়াম ক্লোরাইড নেই তাহলে সেখানে কে যায়? তাহলে সেখানে যায় হইতেছে হাইড্রোজেন এবং হচ্ছে ক্লোরিন। তো আমরা শিখলাম, যখন একাধিক ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকে তখন কে চার্জ মুক্ত হয়? তিনটা ফ্যাক্টর দিয়ে নির্ধারিত হয়। ওদের ঘনমানটা কেমন নিছি, সিরিজে কার অবস্থান নিচে, এবং তড়িৎদ্বার হিসেবে কি নিছি, শেষটা তো আমরা এখনো দেখলাম না, দরকার নেই এখন আপাতত। এবার আমরা একটু দেখবো তড়িৎদ্বারের ব্যবহার, তড়িৎ বিশ্লেষণ কোষের ব্যবহার। সবাই লিখে নাও। ও আরেকটু বলে রাখি, শোনো, তোমাদের তো দুইটা সেল পড়াবো না আমি বলছিলাম, তড়িৎ বিশ্লেষণ কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষ। একটু ওই স্লাইডটা দেখায় আসি। এই যে এইটা তো পড়াবো, এইটা হচ্ছে আমি ক্লাস রুটিনটা ব্রেক করতে চাচ্ছি না। তোমাদের এই ক্লাসটা আমি মাঝখানে হয়তো 20-30 মিনিট লাগবে, আমি রেকর্ড করে ওয়েবসাইটে আপলোড করে দেব।
এইটা আমরা আজকে পড়বো। এটা পড়তে পড়তে আমাদের 1.5 ঘন্টার ক্লাস শেষ হয়ে যাবে। সো আমি তোমাদেরকে 2-2.5 ঘন্টা ক্লাস নিলে তোমাদের ভালো লাগবে না। সো ওইটা আমি নিজে আলাদা করে রেকর্ড করে, আগের কোনো রেকর্ড না, এখন রেকর্ড করে তারপর অ্যাপে তো না, ওয়েবসাইটে হচ্ছে আমি রেকর্ডেড ক্লাস হিসেবে আপলোড করে দেবো না। আপত্তি নাই তো? এখন করতে গেলে আর মজা লাগবে না দেখবা। কারণ বিরিয়ানি হোক, তোমার সব থেকে পছন্দের খাবারটাই হোক, সেটা তুমি যখন 2 প্লেট খেয়ে ফেলবা তখন আর মজা লাগবে না। আবার যদি বলি যে ভাই এটা নেক্সট ক্লাসে নিব না, আমি ক্লাস রুটিনটা ব্রেক করতে চাচ্ছি না, ক্লাস রুটিনটা যেরকম আছে ওরকমই থাকুক, আমি রেকর্ড আপলোড করে দিলেই তো হচ্ছে। তড়িৎ বিশ্লেষণের ব্যবহার, ধাতু নিষ্কাশন একটু পরে পড়বো, ধাতু বিশোধন পরে পড়বো। আমরা ইলেকট্রোপ্লেটিং দেখি। ইলেকট্রোপ্লেটিং গ্রুপে কোয়েশ্চেন করছিলা, দেখে দেখবো না। ইলেকট্রোপ্লেটিং হতেছে তড়িৎ প্রলেপন, নামও বুঝতে পারছো, প্রলেপন। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে একটি ধাতুর উপরে অন্য একটি ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। এইটা লিখে নাও সবাই ডেফিনেশন। একটা ধাতুর উপরে আরেকটা ধাতুর প্রলেপ দিব, এই প্রসেসটাকে বলা হয় তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং। এবং নর্মালি কি করা হয় জানো? ইউজুয়ালি প্র্যাকটিসটা হচ্ছে এরকম, সক্রিয় ধাতুর উপরে সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ। মানে বাস্তবে প্র্যাকটিসটা হচ্ছে এরকম, সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়। এখন কেন ভাইয়া, কেন সক্রিয়ের উপরে কম সক্রিয় প্রলেপ দেওয়া হয়, উল্টা কেন করা হয় না? উল্টা কি করা যায় না? হ্যাঁ করা যায়, কিন্তু উল্টা আমরা করি না কেন জানো? তোমরা কি এটা কি জানো যে খেয়াল করছো কোনোদিন, যে ধাতু যত কম সক্রিয় সেগুলো সুন্দর তত? কি বললাম? যে ধাতুগুলো যত কম সক্রিয় সেইগুলো তত সুন্দর। যেমন ধরো গোল্ড খুবই কম সক্রিয়, সুন্দর দেখতে, ভালো লাগে, চকচক করে। আবার হতেছে সিলভার, কম সক্রিয়, যত সক্রিয় হয় সেগুলো দেখতেও সুন্দর থাকে না, আবার সে পরিবেশ দ্বারা আক্রান্ত হয়। যেমন ধরো আমি যদি লোহা চিন্তা করি, লোহা পরিবেশ দ্বারা মরিচে পড়ে না, কপার টপারে কিন্তু ক্ষয় হয়ে যায়। সো আমি যদি সক্রিয়টা ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেই, তাহলে দেখতে সুন্দর হইলো, কম সক্রিয়টা বাইরে থাকলো। আবার কি হয়, ডায়মন্ড কি ধাতু না? ডায়মন্ড আসলে ধাতু ঠিক আছে, বাট ডায়মন্ডের হিসাব না, ডায়মন্ড ধাতু না, ডায়মন্ডের হিসাব নিকাশ পুরো আলাদা। ডায়মন্ড ধাতু না, ধাতু না। ভালো প্রশ্ন করছো তো, ধরো একটু আমি চিন্তা করে জানাবো না। তো কম সক্রিয়টা যদি উপরে থাকে তাহলে সেটা দেখতে সুন্দর হলো এক কথা, দ্বিতীয় কথা সক্রিয়টা তো ভেতরে আছে, তাহলে জলীয় বাষ্প ওই সক্রিয়টাকে টাচ করতে পারছে না, বাতাসের অক্সিজেন টাচ করতে পারছে না, মানে সক্রিয়টা ক্ষয় টয় কিন্তু হইতেছে না। বুঝতেছো? এই জন্য আমরা এটা করি। এবার আমাকে বলো তো ভাইয়া, তোমরা এতক্ষণ ধরে যে নলেজ পাইলা, সেই নলেজ থেকে কিন্তু এখানে হয়ে যাবে, আমরা যার উপরে প্রলেপ দিব সেকে কি বানাবো, ক্যাথোড নাকি অ্যানোড? যার উপরে প্রলেপ দিব, বলো বলো বলো, সে কি হবে? গুড, সে হবে ক্যাথোড। কারণ তোমাদেরকে মনে রাখতে বলছিলাম যে ক্যাথোডের উপরেই গিয়ে প্রলেপ পড়ে। তাহলে এই যে দেখো এই ছবিটা খেয়াল করো, এই ছবিটা চামচের উপরে প্রলেপ দেওয়া হয়েছে, চামচটা কি বানানো হয়েছে দেখছো? ক্যাথোড বানানো হয়েছে, যে স্পুন, স্পুনকে ক্যাথোড বানানো হয়েছে, ছবি দেখলেই বুঝতে পারবা। তাহলে যার উপরে প্রলেপ দিব সে হবে ক্যাথোড, আর যা দিয়ে প্রলেপ দিব তার কি বানাবো, তার অ্যানোড বানাবো, প্লাস লবণও তার নিব। জিনিসটা কি ভাইয়া? দেখো আমি হচ্ছে এইখানে আমি ধরো লোহার চামচ নিছি, এখন আমি চাচ্ছি লোহার চামচের উপরে সিলভারের প্রলেপ দিব, রূপার প্রলেপ দিব, সিলভার মানে তো রূপা। তাহলে আমি দ্রবণে কি নিব, দ্রবণে সিলভার নিব, এই সিলভারটা গিয়ে এই ক্যাথোডে গিয়ে জমা হবে। ধরো এখানে সিলভার নাইট্রেট নেওয়া হয়েছে, তাহলে আমি তোমার যদি রিয়াকশনটা দেখাই,
ক্যাথোডের রিঅ্যাকশনটা কি হবে? ক্যাথোডে এখন কে যাবে? ক্যাথোডে যাবে সিলভার আয়ন। ক্যাথোডে কি ঘটে? বিজারণ ঘটে। অথবা ক্যাথোড নেগেটিভ তড়িৎদ্বার, সেখানে যাবে কি? পজিটিভ। তাহলে এইখানে হইতেছে সিলভার প্লাস প্লাস ইলেকট্রন সমান সিলভার হিসেবে জমা হইল। কিসের উপরে জমা হবে? চামচের উপরে জমা হবে। তাহলে দ্রবণ একটা সময় কি সিলভার কমে যাবে না? সো দ্রবণে একটা সময় সিলভার কমে যাবে। সেই সিলভার সাপ্লাই দেওয়ার জন্য আমরা এই অ্যানোড হিসাবে সিলভার নেই। দ্রবণে যখনই সিলভার কমে যাবে তখন আসলে অ্যানোড থেকে সিলভার আসে। অ্যানোডে সিলভার ইলেকট্রন দান করে করে দ্রবণে চলে আসে। অ্যানোডটা যদি তুমি সিলভার না নিতা তাও কিন্তু হইতো, কিন্তু অল্প কিছুক্ষণ পরে প্রলেপ আর পড়তো না, সিলভার শেষ হয়ে যেত। এই জন্য সিলভারের সাপ্লাই হিসাবে অ্যানোড হিসাবে সিলভার নেই। এইটা স্টুডেন্টরা করে কি? তার মানে সিলভারের লবণে দ্রবণ নিয়ে করতে হবে? অবশ্যই। সিলভারের লবণ না নিলে তো সিলভার জমা কই থেকে হবে? এই জিনিসটা বিশ্বাস করে স্টুডেন্টরা মুখস্থ করে, ঠাড়া মুখস্থ করে কলেজ লেভেলে গিয়ে। ওদেরকে এভাবে শেখানো হয়, যাকে দিয়ে প্রলেপ দিব সে হবে অ্যানোড, যেটার উপরে প্রলেপ দিব সেটা হবে ক্যাথোড। ওরা কিন্তু মুখস্থই করে, ওরা ফিলই করে না জিনিসটা কেন হয়। তুমি জানো ভাই, ক্যাথোডে সবসময় বিজারণ ঘটে, ক্যাথোডে সবসময় ধাতুটা যায়, ক্যাথোডে গিয়ে সবসময় জমা হয়। তাহলে আমি যার উপরে প্রলেপ দিব সে ক্যাথোড হবে, আর যা দিয়ে প্রলেপ দিব সেটা অ্যানোড নেওয়াটা ম্যান্ডেটরি না। বাট অ্যানোড নিলে ভালো হয়, অনেকক্ষণ ধরে এই বিক্রিয়াটা চলে। একটা সময় তো সিলভার কমে যাবে, সেটা অ্যানোড সাপ্লাই দেয়। ক্লিয়ার সবার কাছে? বুঝতে পারছি? ক্লিয়ার তো? এইটা হইতেছে মেইন শর্ত, এইটা। ওকে, বুঝতে পারছি। এবার দেখি ধাতু বিশুদ্ধকরণ। ধাতু বিশুদ্ধকরণ জিনিসটা কি? ধরো তুমি ধাতু বিশোধন করলা, ধাতু নিষ্কাশন করলা, সেই ধাতু নিষ্কাশন করার পরে সেখানে তুমি ধাতু পাইলা, কিন্তু সেটা তো পুরোপুরি বিশুদ্ধ না। তো আমি এখান থেকে পুরোপুরি বিশুদ্ধ ধাতু বানাবো। কি করব? পুরোপুরি বিশুদ্ধ ধাতু বানাবো। যেমন আমি চিন্তা করলাম হইতেছে কপার, আমি ধাতু নিষ্কাশন করে কপার তৈরি করলাম, বাট কপারের মধ্যে আসলে অনেক ভেজাল টেজাল আছে। এই কপারের মধ্যে কিছু কি বলে, কিছু ধরো ধুলাবালি আছে, কিছু অন্য ধাতু থাকতে পারে, ধরো কিছু অ্যালুমিনিয়াম এখানে আছে। এখানে হচ্ছে নিষ্কাশন কিভাবে করে, নিষ্কাশন আমরা পড়বো, চ্যাপ্টার আছে। এই যে নিষ্কাশনটা এখানে আছে, বাট আমি স্কিপ করে যাব, এটা এটা পড়বো, আমাদের চ্যাপ্টারই তো আছে, ওইখানে পড়া হয়ে যাবে। ধাতু নিষ্কাশন মানে ধাতুকে আলাদা করা। তুমি খনি থেকে ধাতুর যৌগ উঠাইছো, সেখান থেকে ধাতুকে আলাদা করবা, ওটাকে বলা হয় নিষ্কাশন। ওটা এখন আমাদের মাথা ব্যথা না, কারণ ওটার জন্য ডেডিকেটেড চ্যাপ্টারই আছে। চ্যাপ্টার কত? 10। এখন এই যে কপার ধাতু আমি আলাদা করলাম, এখন এইখানে যখন অ্যানোড ক্যাথোড নির্ধারণ করা হয় তখন ওই যে যেটা অবিশুদ্ধ, সেই অবিশুদ্ধ যেটা কপার, সেইটাকে অ্যানোড হিসাবে নেওয়া হয়। অবিশুদ্ধ কপারকে নেওয়া হয় অ্যানোড হিসেবে, কারণ একটু পরে বলতেছি। আর এক খণ্ড বিশুদ্ধ কপার নেওয়া হয়, বিশুদ্ধ কপার, সেটাকে নেওয়া হয় হচ্ছে ক্যাথোড হিসেবে। তাহলে তোমার কাছে যে স্যাম্পলটা আছে, যেটাকে তুমি বিশুদ্ধ করবা, যেটা তুমি তোমার হাতে আছে, যেটাকে তুমি বিশুদ্ধ করবা, সেটা নিতে হবে অ্যানোড হিসাবে। এই যে ইমপিওর কপার অ্যাজ অ্যানোড, কারণটা একটু পরে বলতেছে। আর আমি এক টুকরা চিকন পিওর কপার নিব ক্যাথোড হিসেবে, এইটাকে আমার বাহির থেকে আনতে হবে ধরো। এখন বলতে পারো যে ভাইয়া তাহলে এই যে যে বিশুদ্ধ কপারটা পাওয়া গেল সেটা আবার কে বানাইছিল? এরকম প্রশ্ন স্টুডেন্টরা করে আর কি। ক্যাথোড অ্যানোডের জন্য জমা হবে দুটেই সেম ধাতুই কেন নিব? বলতেছি সেম ধাতু কেন নিব। তুমি এক খণ্ড পিওর কপার ক্যাথোড হিসেবে কি বলে ক্যাথোড হিসেবে নিলাম। এখন প্রশ্ন আসতে পারে ওইটাকে কেমনে বিশুদ্ধ করা হয়েছে? ওইটাকে কেমনে বিশুদ্ধ করা হয়েছে সেটা এখন আমাদের মাথা ব্যথা না। এইখানে কপার না নিয়ে অন্য কিছু নিলেও হইতো। তুমি যদি ক্যাথোড হিসেবে কপার না নিয়ে অন্য কিছু নিতা তাও হইতো, একটু বোঝাচ্ছে। এখন আমি আর দ্রবণ হিসেবে কি নিব? কপারের কোন একটা দ্রবণ নিব, আমি কপার সালফেট নিলাম। তাহলে দ্রবণের মধ্যে কপার আয়ন আছে, এইখানেও কপার আছে, আর এইখানে আমি কপার বিশুদ্ধ কপার নিছি।
যখন তড়িৎ বিশ্লেষণ চলবে তখন ক্যাথোডে কি বিক্রিয়া হবে? ক্যাথোডে কে যাবে? কপার আয়ন যাবে, ক্যাথোডে বিজারণ ঘটে। তাহলে ক্যাথোডে এই যে কপার আয়ন গেল, সেই ইলেকট্রন গ্রহণ করলো, করে কপার হিসেবে জমা হইলো কোথায়? ক্যাথোডে। আমি জানি ক্যাথোডে সবসময় ইলেকট্রন গ্রহণ করে ধাতু জমা হয়। তাহলে এই যে আমার কপার এখানে জমা হইলো, ক্যাথোডের গায়ে কপার জমা হচ্ছে। আচ্ছা কাঁচা বাচ্চারা, তুমি যদি এখানে কপার না নিয়ে এখানে গোল্ড নিতা তড়িৎদ্বার হিসেবে, তাহলে গোল্ডের উপরে কি কপার জমা হইতো? সেটা তো কেমন হইতো না? আমি তো কপার দণ্ড বানাতে চাচ্ছি, বিশুদ্ধ কপারের দণ্ড আমি জমা করে রাখবো। আবার আমি যদি, প্লিজ রিপিট করেন। আচ্ছা আবার রিপিট করছি। ঘটনাটা কি ঘটতেছে? ঘটনাটা ঘটতেছে আমার কাছে এক খণ্ড কপার আছে বা একটা কপার দণ্ড আছে, যেটা পুরোপুরি বিশুদ্ধ না। এখন আমি সেখান থেকে 99.9% বিশুদ্ধ কপার দণ্ড বানাবো বা কপারকে বিশুদ্ধ করব। আমি উদাহরণ হিসেবে কপার নিচ্ছি এখানে। তো সেইখানে নেওয়া হয় কিভাবে? সেইখানে নেওয়া হয় অবিশুদ্ধ যেটা, মানে যেটাকে আমি বিশুদ্ধ করতে চাই সেটাকে নেওয়া হয় অ্যানোড হিসেবে। কারণটা একটু পরে বলতেছে। আর ক্যাথোড হিসেবে তো আমার একটা তড়িৎদ্বার নিতে হবে। তো সেই তড়িৎদ্বারটা আমরা নেই হইতেছে এক খণ্ড বিশুদ্ধ কপার। সেটা ধরো দোকান থেকে আমি কিনে নিয়ে আসছি। এটা চিকন ছোট এক খণ্ড বিশুদ্ধ কপার। নর্মালি এখানে বেশি মোটা দেখাইছে, আরো চিকন নেওয়া হয়। এটার কারণও একটু পরে বোঝাচ্ছি। আর দ্রবণ হিসেবে নেওয়া হয় হইতেছে কপারের যে কোনো একটা যৌগ, কপার সালফেট, কপার নাইট্রেট, যে কোনো একটা নিলেই হইতেছে। এই ঘটনাটা আমি নিলাম। নেওয়ার পরে যখন আমি বিদ্যুৎ চালনা শুরু করব, তখন এই ক্যাথোডের যে বিক্রিয়াটা হবে এটা তো তোমাদের কাছে পরিচিত বিক্রিয়া। কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হিসেবে সঞ্চিত হচ্ছে। তাহলে Cu2+ ইলেকট্রন গ্রহণ করে Cu হয়। মানে এই যে ক্যাথোডের গায়ে কপার গিয়ে জমা হইতেছে। এখন যদি তুমি এখানে চিকন এক খণ্ড কপার নিতা, তার উপরে গিয়ে মানে বিশুদ্ধ কপার নিতা, তার উপরে গিয়ে কপার জমা হচ্ছে, জিনিসটা সুন্দর হয় না? কপারের উপরে গিয়ে কপার জমা হইতেছে, আমি তো এটাই চাই। এখন ভাই তুমি যদি এখানে সিলভারের এই দ্রবণটা যদি সিলভার নিতা, দ্রবণ না এই তড়িৎদ্বারটা, তাহলে সিলভারের উপরে কি কপার জমা হইতো? তুমি যদি এখানে তোমার আঙুল চুবাই দাও, আর তোমার আঙুলের মধ্যে দিয়ে যদি এই ইলেকট্রন ফ্লো করতে পারে, তোমার আঙুলের উপরে কপার জমা হবে। মানে সোজা কথা ভাই, তুমি এখানে যাই নাও না কেন তার উপরে গিয়ে বিশুদ্ধ কপার জমা হবে। আর ধুলাবালিগুলো কিন্তু যাবে না, যাবে শুধু কপার। তাহলে বুঝতে পারতেছো বাচ্চা বাচ্চারা, এইখানে যে কপারটুকু যাচ্ছে এই কপারের মধ্যে কোনো ভেজাল নাই, একেবারে বিশুদ্ধ কপার জমা হবে। তো আমি দোকান থেকে ছোট্ট একটা সিড কপার, সিড মানে বুঝো বীজ, যার উপরে গিয়ে জমা হবে কপার নিলাম, বিশুদ্ধ কপার নিছি, তার উপরে গিয়ে কপার জমা হইতেছে। তাহলে ক্যাথোডে তুমি যেটা পাবা এটা তো আস্তে আস্তে মোটা হবে। ক্যাথোডে তুমি যেটা পাবা সেটা কি? অলমোস্ট বিশুদ্ধ কপার পাবা। এবার কি বুঝছো? এই কপার কোন কপার? Cu2+। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবাই? কেন ক্যাথোডকে আমি বিশুদ্ধ কপার নিচ্ছি? কারণ বিশুদ্ধ কপারের উপরে বিশুদ্ধ কপার জমতেছে, পুরো জিনিসটা সুন্দর বিশুদ্ধ হচ্ছে। এই বাকিটা কি বুঝতে পারছো? একটু কমেন্ট করো তো ভাই সবাই, যে ক্যাথোড হিসেবে কেন আমরা বিশুদ্ধ কপার নেই। কারণ বিশুদ্ধ কপারের উপরে কপার ধাতু গিয়ে জমতেছে, আলটিমেটলি আমার এখানে যা পাবো এই খণ্ডটা পরে করব কি, আচ্ছা বুঝছি, আমরা আলাদা করে রেখে দিব, জমা রেখে দেবো, যে এখানে কোনো ইমপিউরিটি নাই, এখানে কোনো ভেজাল নাই। এখন এই যে দ্রবণ থেকে কপার তো কমে যাচ্ছে না, সেই কপার সাপ্লাই দিবে কে? সেই কপার সাপ্লাই দিবে হতেছে আমাদের অ্যানোড। তাহলে অ্যানোডে কি রিয়াকশনটা হয়? অ্যানোডে যে কপার আয়ন তুমি নিচ্ছ, কপার ধাতু যে আছে, এই যে অ্যানোড অবিশুদ্ধ কপার, সেই ইলেকট্রন দান করে কপার আয়ন হয়। তাহলে আসলে ঘটনাটা কি ঘটে জানো? এই যে অ্যানোড থেকে কপার আসছে, যদি দেখাইতে চাই Cu2+, এই যে অ্যানোড থেকে আসে আর ক্যাথোডে গিয়ে জমা হয়। তাহলে এখানে যে ধুলাবালি টালি ছিল, যে কাদা টাদা ছিল, সেগুলো সব কি হবে? এই যে নিচে গিয়ে জমা হবে, কারণ ওটা এখান থেকে আসবে ঠিক আছে, বাট এইখানে তো আর যাবে না। এবং এক সময় কিন্তু অ্যানোড পুরোটা ডিজলভ হয়ে যায়, সে নাই হয়ে যায়, সমস্ত কিছু ক্যাথোডে গিয়ে জমা হবে। আর এই যে ইমপিউরিটিস এখানে নিচে পড়ে থাকলো, দ্রবণের মধ্যে থাকলো, ওরা কিন্তু ওইখানে গিয়ে জমা হইল না। তাহলে লং স্টোরি শর্ট, আমি পুরো ক্লাসটাকে সংক্ষেপে রিভিউ করে দিই, ক্লাসটা শেষ করছি, টাইমটা বেশি হয়ে গেছে রে। যে আমরা যখন তড়িৎ কোষ পড়ি, তড়িৎ কোষ হচ্ছে এমন একটা কোষ যেখানে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তির কনভার্সনটা হয়।
যদি এমন হয় যে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সেটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ কোষ। এটা নিয়ে আজকে ক্লাসটা হয়েছে। তড়িৎ বিশ্লেষণ হচ্ছে তড়িৎ দ্বারা বিশ্লেষণ। বিদ্যুতের সাহায্যে একটা যৌগকে তার উপাদানে ভাগ করব, এটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। এটা করতে গেলে আমাদের একটা ব্যাটারি লাগে, আমাদের কিছু ইলেকট্রোড লাগে। একটাকে অ্যানোড, একটাকে ক্যাথোড বলা হয়। অ্যানোড থাকে ব্যাটারির পজিটিভের সঙ্গে যুক্ত, এই জন্য পজিটিভ তড়িৎদ্বার বলা হয়। ক্যাথোড নেগেটিভের সঙ্গে যুক্ত থাকে, নেগেটিভ তড়িৎদ্বার বলা হয়। বাট অ্যানোড ক্যাথোডের আদতে ডেফিনেশন হতেছে জারণ ঘটে সেখানে অ্যানোড, যেখানে বিজারণ ঘটে সেটা ক্যাথোড। সোডিয়াম ক্লোরাইডে যখন তড়িৎ বিশ্লেষণ করি, গলিত নিলে সোডিয়াম ক্লোরিন তৈরি হয়, মানে লঘু নিলে হইতেছে হাইড্রোজেন অক্সিজেন তৈরি হয়, আর গাঢ় নিলে হাইড্রোজেন এবং ক্লোরিন তৈরি হয়। গেল। একাধিক তড়িৎ বিশ্লেষ্য যদি থাকে, একাধিক অ্যানায়ন অ্যাটায়ন থাকলে কে আগে চার্জ মুক্ত হবে তার তিনটা বিষয় দিয়ে নির্ধারিত হয়। একটা হচ্ছে সিরিজে তার অবস্থান, একটা হচ্ছে ঘনমাত্রা, আর একটা তড়িৎদ্বারের প্রকৃতি। আর তড়িৎ বিশ্লেষণ আমরা ব্যবহার করি তিনটা কেসে, এবার দুইটা আমরা পড়ছি আজকে। একটা ইলেকট্রোপ্লেটিং, সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া, এবং যেটার উপরে প্রলেপ দিব সেটা নিতে হবে ক্যাথোড, যেটা দিয়ে প্রলেপ দিব সেটা নিতে হবে অ্যানোড। আরেকটা হচ্ছে ধাতু বিশুদ্ধকরণ, সেখানে যেটাকে বিশুদ্ধ করব মানে যেটা স্টিল ইমপিওর সেটাকে নিতে হয় অ্যানোড, আর এক খণ্ড বিশুদ্ধ ধাতু নিতে হয় হচ্ছে ক্যাথোড। আর এইখানে যেটা আছে ধাতু নিষ্কাশন, এইটা আমরা এখন আর দেখবো না, এটা আমি ডিলিট করেই দিচ্ছি, কারণ এইটা না তুমি অলরেডি একটা চ্যাপ্টারে বিস্তারিত পড়বা। আর আমাদের আরো কিছু স্লাইড আছে, এখানে কিছু প্রশ্ন আছে আর কি, সেই প্রশ্নগুলো তোমরা সলভ করো। কিন্তু আমাদের এই যে আরেকটা টপিক আছে গ্যালভানিক সেল বা ইলেকট্রোকেমিক্যাল সেল, সেটা আমরা রেকর্ড করে তোমাদেরকে আপলোড করবো, বুঝছো? আমাকে একটু বের হতে হবে, আমি ভাবছিলাম 10:30টার মধ্যে শেষ করব, বেশি হয়ে গেছে। আমি আজকে কারো প্রশ্ন নিচ্ছি না, গ্রুপে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে গ্রুপে লিখে দিও, আমি আনসার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে ভাই? আর রুটিন অনুযায়ী নেক্সট ক্লাসটাই হবে, রুটিনে যে টপিক সেই টপিকের উপরেই ক্লাস হবে। ইন দ্য মিন টাইম আজকে রাতে বা কালকে সকালের মধ্যে আমি বাকি অংশটুকু রেকর্ড করে তোমাদেরকে ওয়েবসাইটে আপলোড করে দেবো না। কম সক্রিয় ধাতুর উপরে কি অধিক সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া যায় না? হ্যাঁ যায়, কিন্তু দিয়ে তো আমার কোনো পারপাস সার্ভ হয় না, মানে বাস্তব জীবনে ওটাতে কোনো ব্যবহার নাই, এই জন্য আমরা করি না। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ সবাইকে।